ক্লাসে চলে যাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আমি যদিও স্লাইড ইউজ করি না, তবে প্রথম ক্লাস হয়তো আজকে বা পরে আরেকটা ক্লাস হয়তো আমি স্লাইড ইউজ করব, আদারওয়াইজ আমি স্লাইড ইউজ করি না আসলে। মানে সব প্রোগ্রামিং জিনিস স্লাইড ইউজ করে কোনো লাভ নাই, থিওরিটিক্যালি বিষয় বলেও লাভ নেই, প্র্যাকটিক্যালি কাজ করার বিষয়। তবে আমি আপনাদেরকে গত ক্লাসেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনারা চেয়ারে বসে খাতা কলম নিয়ে আপনি ক্লাস করতে আসবেন, এটা আমার রিকোয়ারমেন্ট ছিল। আমি জানি না সেটা সবাই ফলো করতেছেন কিনা, তবে এই জিনিসটা করা দরকার। বিশেষ করে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি খাতা কলমে একটু নোট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। খাতা কলমে একটু নোট করা দরকার, কারণ এখানে আমরা আজকে কিন্তু থিওরিটিক্যাল জিনিসপত্র দেখবো। তো এই জিনিসগুলো আপনাকে একটু নোট করে রাখতে হবে। নোট করার গুরুত্বটা সম্বন্ধে আমি সেদিনও বলছি, আজকেও বলি, যে নোট করলে যেটা হবে, আপনি কোন কোন টপিকসটা কভার করতেছেন সেটা আপনি বুঝতে পারবেন, এবং আপনি যদি ওই স্পেসিফিক টপিকসটা বুঝতে সমস্যা হয়, আপনি কিন্তু গুগল করে বা বিভিন্ন জায়গাতে বা কারো কাছ থেকে হেল্প নিয়ে সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। আর যদি নাই জানেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি কি জানেন না সেটাই আপনি জানেন না। যদি আপনি বুঝতে পারতেন যে আপনি ওয়েব ডিজাইনের এই স্পেসিফিক এই টপিকসটা জানেন না, যখনই আপনি ফাইন্ড আউট করতে পারলেন যে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপনি জানেন না, তখনই কিন্তু আপনি সেটার সলিউশনের জন্য আপনি কোর্সে ভর্তি হয়েছেন। তেমনই ভাবে ওয়েব ডিজাইনে অনেকগুলো পার্ট আছে, কোনো একটা টপিক সম্বন্ধে আপনি জানলেন না, আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনি কি জানেন না। যখন আপনি ফাইন্ড আউট করলেন যে আপনি এটা জানেন না, ওটা শেখাটা কিন্তু খুব বেশি টাফ না। যে কোনো জিনিসই আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, এটা শেখাটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি এখন চিন্তা করতে পারেন যে একটা এরোপ্লেন কিভাবে এটা তৈরি করলো, এটা কার মাথায় আসলো যে এটা প্লেন এরকম উড়ে যাবে। একটা সাইকেল কিভাবে প্ল্যান আসলো যে এটা সাইকেল একটা তৈরি করতে হবে। উনি আগে কি করছে, আগে প্রবলেমটা ফাইন্ড আউট করছে যে আমার কি করা দরকার, দেন সলিউশন একটা আসে। সলিউশন করাটা আসলে কোনো সলিউশন করাটা ডিফিকাল্ট না, যদি আপনি প্রবলেমটাকে ফোকাস করতে পারেন এবং প্রবলেমটাকে ডিটেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এই জন্য আমি বলতেছিলাম যে আপনারা খাতা কলমে নোট করেন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন, সবকিছু ভিজুয়ালাইজ করতে পারবেন। সাপোজ আমরা এইচটিএমএল শেষ করলাম, আপনি দেখতে পেলেন যে এইচটিএমএল এর মধ্যে কি কি শিখলাম, তারপরে দেখলেন যে আসলে এইচটিএমএল এর মধ্যে আর কোন কোন জিনিসটা শেখার দরকার হতে পারে, আপনি তখন কম্পেয়ার করতে পারবেন যে কোনটা শিখলাম কোনটা শিখলাম না, যেটা শিখলাম না সেটা একটু শিখে নেই, এরকম জিনিসগুলো কম্পেয়ার করতে পারবেন। বাট সেটা যদি খাতায় নোট করা থাকে। তো যাই হোক, আমাদের আজকে ক্লাসের আমি যদি আমাদের কোর্স মডিউলটা দেখাই, সেটা হবে, সেখানে আমাদের বলছিলাম যে প্রথম হচ্ছে বেসিক ওয়েব কনসেপ্টটা দেখবো, তারপরে আইটি বেসিক কনসেপ্টটা দেখবো। আমরা চেষ্টা করবো, আজকে যেটা প্রথম ক্লাসে আমাদের তেমন কিছুই হয় নাই, শুধু আমরা আড্ডাই দিছি, কোনো ক্লাস হয় নাই। তো ওই দুটা ক্লাস আজকে মার্চ করে আজকে একটু চেষ্টা করবো শেষ করার জন্য, দুটা ক্লাস আজকে একসাথে করার জন্য। তো সেই জন্য আমরা খুব বেশি সময় নষ্ট করতেছি না, আমরা আমার ক্লাসে চলে যাই। এটা তো আমার ইন্ট্রোডিউসটা গতদিন দেওয়াই হয়েছে। আমি এই ক্লাসটা করছি এমন ভাবে যে আপনি ওয়েব ডিজাইনের কনসেপ্টটা কই থেকে আসলো, আসলে কেন ওয়েব ডিজাইনটা পৃথিবীতে এক্সিস্ট করতেছে, বা ওয়েব ডেভেলপমেন্ট বা এই টাইপ সফটওয়্যার জিনিসগুলো কেন আসলো, আসলে দরকারটা কি। তো সেই একদম রুট লেভেল থেকে আমি আসার চেষ্টা করতেছি। আচ্ছা, আমার এখানে কি নয়েজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে? আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সবার ওখানে? আমি একটু জানালাগুলো একটু অফ করে দিই, শব্দটা কমাতে পারি। নো স্যার, নো স্যার, প্রবলেম হচ্ছে না আমাদের স্যার। ইলেকট্রিসিটি নাই, মোবাইলে তার কাজ করতেছি। আমি জানালাগুলো সব বন্ধ করে দিলাম, এখন সম্ভবত নয়েজ আসার কথা না। আচ্ছা, ঠিক আছে, আই হোপ এখন কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখেন একটু, যে এই যে আমি আপনার সাথে কমিউনিকেশন করতেছি, এই কমিউনিকেশনটা কেন করতেছি, যে আমার মনের ভিতরে যে ভাবটা আছে সেই ভাবটা আপনার সামনে প্রেজেন্ট করতেছি, এবং সেটা পরিপ্রেক্ষিতে হয়তো আপনি কোনো একটা রেসপন্স আমাকে করবেন, এই তো কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন করতে গিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ হবে। আপনি একটু চিন্তা করে দেখেন যে ওয়েবটা কিভাবে আসলো, ইন্টারনেট কিভাবে আসলো, এটা বোঝানোর আগে আমি বলতে চাচ্ছি যে আমি কমিউনিকেশন করতে চাচ্ছি আপনার সাথে, আমি একটা কমিউনিকেশন করতে চাচ্ছি।
আপনি আছেন এক এলাকায়, আমি আছি আরেক। তো আপনার সাথে আমি কমিউনিকেশন করতে যাচ্ছি, এই কমিউনিকেশন করতে গিয়ে চ্যালেঞ্জ কি কি হতে পারে। তো সেটার জন্য আমি এখানে দুইটা ইমেজ রাখছি, যে আমি বাংলাদেশ থেকে কথা বলতেছি, এখানে চায়না থেকে একজন কথা বলতেছে, আমার একটা ফোন কেনার দরকার, আর চায়নার এই ব্যক্তিটা ফোন একটা বিক্রি করবে। আমার মনে হয় কোনো একটা জায়গাতে নয়েজ হচ্ছে। নয়েজটা কোথা থেকে হচ্ছে? অর্ণব খান স্যার, অর্ণব খান। নয়েজ করেন না প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন। সবাইকে আনমিউট করে দিন, সবাইকে আনমিউট করে দিন আর পারমিশনটা বন্ধ করে দিন, দরকার হলে হ্যান্ড রেজ করবে। রাইট, সেটাই করি। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস দেখেন, আমি বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশে আছি, আমার একটা ফোন কিনতে হবে, আর ইনি চায়নাতে আছে, ইনি একটা ফোন বিক্রি করবে। এখন আমি এই চায়নার এই ব্যক্তিটার কাছ থেকে যদি আমি এই ফোনটা কিনতে চাই, অথবা এই ব্যক্তিটা যদি আমার কাছে ফোনটা বিক্রি করতে চায়, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমি একটা প্রোডাক্ট কিনবো, অথবা আমি কারোর সাথে কমিউনিকেশন করব, আরেকজন আমার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে, এই যে দুইটা পার্সন বা দুইটা লোক, এই দুইটা লোকের মধ্যে কমিউনিকেট কিভাবে হবে, কমিউনিকেশন কিভাবে করবে, সেটাই হচ্ছে প্রবলেম। এখানে আমি 2 নাম্বার স্লাইডে লিখছি চ্যালেঞ্জ ফর কমিউনিকেশন, মানে চায়নার ওই ব্যক্তির সাথে আমার কমিউনিকেশন করার জন্য দুইটা চ্যালেঞ্জ আছে। আপনি সহজেই ক্যাচ করতে পারতেছেন প্রবলেম দুটো কি কি হতে পারে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে, আর একটা হচ্ছে ডিস্টেন্স প্রবলেম হতে পারে। একদম ইজি, যে প্রবলেম হবে দুইটা, যে তার সাথে আমি যদি কমিউনিকেট করতে চাই অথবা ফোনটা কিনতে চাই, তাহলে আমাকে দুইটা প্রবলেম ফেস করতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কারণ আমি বাংলা ভাষা বুঝি, উনি চায়না ভাষা বোঝে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আরেকটা প্রবলেম হচ্ছে আমি বাংলাদেশে, সে হচ্ছে চায়নাতে। এই যে ডিস্টেন্স, একটা ল্যাঙ্গুয়েজের প্রবলেম আর একটা হচ্ছে ডিস্টেন্স প্রবলেম, এই দুইটা প্রবলেম যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ হবে। তো এই দুইটা প্রবলেম আমরা একটা একটা করে সলভ করব। প্রথম প্রবলেমটা সলভ করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজের প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি। এখন এই ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউজ করে থাকি প্রোটোকল। এই ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউজ করে থাকি প্রোটোকল। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে প্রোটোকল জিনিসটা কি। আমি এখানে কিছু একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এগ্রিমেন্ট ফর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সাথে একটা এগ্রিমেন্ট, মানে এগ্রিমেন্ট করা। আরেকটা আমি বলতে চাচ্ছি যে প্রোটোকল ইজ নাথিং জাস্ট সাম সেট অফ রুলস, মানে প্রোটোকল তেমন কিছু ব্যাপার স্যাপার না, এখানে কিছু রুলস এর একটা সমষ্টিকে বোঝানো হচ্ছে। মানে এটাকে যদি আমি বাংলায় একটু কনভার্ট করে বোঝানোর জন্য বলি, আমার মতো করে বুঝাতে বলি, তাহলে সেটা হচ্ছে চায়নার ওই ব্যক্তির সাথে আমার একটা এগ্রিমেন্টে আসতে হবে। আমাদেরকে একটা এগ্রিমেন্ট করতে হবে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে বা কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি, যে ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে। বিভিন্নভাবে করা যেতে পারে, তবে তার মধ্যে সবচেয়ে ভালো পপুলার পদ্ধতি হচ্ছে প্রোটোকলের মাধ্যমে করতে পারি। প্রোটোকলটা কি, একটা সেট অফ রুলস, কিছু রুলস আমাকে ফলো করতে হবে। তার সাথে আমরা এগ্রিমেন্ট করলাম যে আমরা এইরকম কোন একটা এগ্রিমেন্ট আসে যেই মেথডে আমরা কমিউনিকেট করতে পারি, যে আমি বাংলা বুঝি, ও হচ্ছে চাইনিজ বুঝে, সো এমন একটা মিডলম্যান কোন একটা রুলস ফলো করতে হবে যেই মেথডটা আমি দুজনেই বুঝি, যেটা আমরা করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো দুইজনের সাথে কমিউনিকেট করার জন্য দেখেন মাঝখানে একটা কিন্তু কি লাগলো, প্রোটোকল একটা লাগলো। একটা প্রোটোকল ইউজ করতেছি, সেই প্রোটোকল গুলাই আমাদের দুইজনের সাথে কমিউনিকেট করতে হেল্প করতেছে, যেটা আপনি ট্রান্সলেটর ইউজ করেন, বা দুভাষী আমরা ইউজ করে থাকি, ইন্টারপ্রেটার হিসেবে দুভাষী ইউজ করে থাকি। তো এই জিনিসগুলো আমরা আরো অবশ্য বেশি ডিপলি বুঝবো, এই যে দুভাষী কথা বলতেছি বা ট্রান্সলেট কথা বলতেছি বা ইন্টারপ্রেটের কথা বলতেছি, যেগুলো আমরা আরো বুঝবো যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব। তো মূলত প্রবলেমটা হচ্ছে যে দুইজনের সাথে কমিউনিকেট করার জন্য প্রথম প্রবলেম হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের প্রবলেম সলভ করবে হচ্ছে প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি, কিছু রুলস, দুইজন একটা রুলস আমরা মেনটেন করব। সাপোজ ও বাংলা বোঝে না, আমি চাইনিজ বুঝি না, সো মাঝখানে একটা হয়তো সাপোজ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করলাম যে হ্যাঁ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করব, তাহলে ইংলিশটা ও বোঝে আমিও বুঝি, তাহলে আমাদের কমিউনিকেশনের প্রবলেম দূর হয়ে গেল। তো এটা তো আমি মানুষের একটা এক্সাম্পল দিলাম। আমি যদি এখানে এক্সাম্পল বলি যে আপনার কাছে একটা টিভি আছে, বাসায় একটা রিমোট আছে, এই যে আপনি রিমোটে চাপ দিচ্ছেন, রিমোটের কথা টিভি বুঝতে পারতেছে,
আপনি রিমোটে চাপ দিচ্ছেন, সেই রিমোটের কথা টিভি বুঝতে পারতেছে, তার মানে মাঝখানে অবশ্যই কোনো কিছু একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটার নাম হচ্ছে ইনফ্রারেড প্রোটোকল। মানে এইরকম একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কমিউনিকেশন করার জন্য বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস প্রোটোকল মানে কমিউনিকেট করার জন্য বিভিন্ন প্রোটোকল আসলে আছে। আপনি যেমন বলেন যে মোবাইল ইউজ করতেছেন ওয়াইফাই থেকে, কোনো তার ইউজ করতেছেন, মোবাইলে কোনো তার লাগাচ্ছেন, আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করতেছেন, এটা কোন প্রোটোকলের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে ওয়াইফাই প্রোটোকল। তার মানে একটা এরকম অনেক প্রোটোকল আছে। তো এইরকম প্রোটোকলের মাধ্যমে কি করতে পারবেন? আপনি কমিউনিকেট করতে পারবেন, এবং ওই যে ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আমি আশা করতেছি প্রোটোকল ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। আপনি আপনার মতো করে বুঝে একটু খাতায় নোট করে রাখেন। হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটাই বোঝার দরকার নাই, তার শুধু আপনি বাংলা কথাটা একটু মনে রেখে মাথায় মধ্যে জিনিসটা মনে রাখেন যে আপনি কিভাবে এটা মনে রাখবেন। তো এই যে প্রোটোকল গুলা ইউজ হচ্ছে, একটা জিনিস খেয়াল করে, আমি এখানে এক্সাম্পল বললাম যে আপনি ইন্টারনেটের এই যে ওয়াইফাই প্রোটোকল যেটা বলতেছেন, আপনার বাসায় ওয়াইফাই রাউটার আছে, আপনি যদি বাসার বাইরে বাজারে যান, ওই জায়গা থেকে আপনি ওয়াইফাই লাইন পাবেন? ওই জায়গাতে কিন্তু আপনি ওয়াইফাই এর কানেক্ট পাবেন না, কারণ এটা হচ্ছে ডিস্টেন্স হয়ে গেল। তার মানে এখানে ডিস্টেন্সটা একটা ফ্যাক্ট। যদি আপনি বাসার মধ্যেই কাজ করেন অথবা বাসার মধ্যেই রিমোটের টিভি চাপ দেন, তাহলেই সব টিভি আপনার ওই কথাটা বুঝবে। আদারওয়াইজ আপনি যদি বাসার বাইরে যান, তাহলে কিন্তু ওয়াইফাই কাজ করবে না, টিভি রিমোটও কাজ করবে না। তার মানে ডিস্টেন্সটা একটা ফ্যাক্ট, যেটা আমরা আগে এখানে বলছি যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম আর একটা ডিস্টেন্স প্রবলেম। তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রোটোকল ইউজ করতেছি, বিভিন্ন প্রোটোকল। আর একটা হচ্ছে এই ডিস্টেন্সের প্রবলেম সলভ করার জন্য আমরা ইউজ করতেছি ইন্টারনেট। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি কেন আমরা এত কথা এত হিস্ট্রি বলতেছি। এই যে ইন্টারনেট আপনি আসলেন দুইজনের মধ্যে কি করার জন্য? ডিস্টেন্সটা যেন ছোট করে আসে, ডিস্টেন্সটা যেন না থাকে। কারণ আমার তো প্রোডাক্টটা কিনতে হবে, ফোনটা কিনতে হবে, আমার সাথে কমিউনিকেট করতে হবে আরেকজনের সাথে, এই চায়নার এই পার্সনটার সাথে আমাকে কমিউনিকেট করতে হবে। সো আমাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম সলভ হয়ে গেল, এখন আমাদের ডিস্টেন্স প্রবলেম, সেই ডিস্টেন্স প্রবলেম সলভ করার জন্য ইন্টারনেট আসলো। আমাকে একটু কাইন্ডলি মেসেজে বলেন তো, হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট তো সবাই ইউজ করতেছেন, বলেন। আমরা এই যে মেসেজটা একটু দেখি, বড় করে দিলাম, আপনারা মেসেজ করেন, মানে দুই একটা কথাই বোঝার চেষ্টা কর, বুঝান আমাকে যে হোয়াট ইজ ইন্টারনেট। ভাই এটা একটা প্রোটোকল। এখানে আপনার মেসেজ একটু দেখেন, একটু দুই একটা মেসেজ করেন, আমি দেখি। Medium of communication, some kinds of communication system, all net in network, medium of connection. যাই হোক, অনেকেই অনেক কথা বলতেছেন। আমরা এসএসসির সময়, আমার এসএসসির সময় আমাকে ওই একটা টিচার এরকম বোঝাচ্ছিল ইন্টারনেট। হ্যাঁ, মানে ওটা আমার এখনো মাথায় আছে, যদি ওটার ডেফিনেশনটা ওইরকম হয়তো হওয়ার কথা না। ইন্টারনেট, নেট মানে কি? নেট, আমরা গ্রামে যারা থাকি নেট চিনি তো, জাল। ইন্টারনেট, নেটের ভিতরে, আমরা মানে নেটের ভিতরে আছি, নেটের ভিতরে সবকিছু আছে, এরকম করে একটা কি যেন বুঝাইছিল, মনে নাই। যাই হোক, আমি ইন্টারনেটের ডেফিনেশনটা আমি এইরকম ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, মনে করেন আপনার বাসাতে দুইটা পিসি আছে, দুইটা কম্পিউটার আছে। আপনার বাসাতে দুইটা কম্পিউটার আছে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। তো দুটা পিসি যদি আলাদা আলাদা হয়, তাহলে এই পিসি থেকে ডাটা এই পিসি থেকে আপনি নিয়ে আসতে পারবেন কোনো তার লাগানো ছাড়া? আমার মনে হয় আপনি পারবেন না, আপনাকে তার লাগাইতে হবে, কোনো ওয়্যার লাগাতে হবে। তো যদি আপনার এই পিসির সাথে এই পিসি যদি আপনি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করেন, সেটাকে আমরা বলতেছি ইন্টারনেট। কারণটা কি? এই পিসি থেকে এই পিসির ডাটা কিন্তু আপনি কি করতে পারতেছেন? শেয়ার করতে পারতেছেন। একটা পিসি থেকে আপনি আরেকটা পিসি যদি আপনি ওয়্যার দ্বারা কানেক্ট করেন এবং সেই ডাটা যদি আপনি শেয়ার করতে পারেন, সেটাকে আমরা বলতেছি ইন্টারনেট। তাহলে আপনি একটা অফিসের কে কল্পনা করেন, আচ্ছা ঠিক আছে, ওটা গেল। তাহলে আপনার বাসাতে দুইটা বা চারটা, অথবা আমরা কি করলাম, আমরা একটা কোম্পানি কথা চিন্তা করলাম, যে কোম্পানিতে এরকম 5-6টা কম্পিউটার আছে। তাহলে প্রত্যেকটা কম্পিউটার দেখবেন একটার সাথে আর একটা কানেক্টেড, কোন একটা কেবল দিয়ে কানেক্টেড। তাহলে সেটাকে আমরা বলতেছি ইন্টারনেট। এখন ওই যে একটা অফিস, ওই অফিসের মধ্যে 10টা কম্পিউটার আছে, সবার সাথে সবাই কানেক্টেড,
কিন্তু ওই অফিসেও তো কোনো একটা তার নিয়ে এসে ওই অফিসে ঢুকাই দেওয়া হয়েছে। তার মানে ওই অফিসের সাথেও তো কেউ না কেউ কানেক্টেড আছে, কোনো একটা কম্পিউটার কানেক্টেড আছে। তার মানে এই যে অল কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড, সেটাকে বলতেছে আমি ইন্টারনেট। এখন আমি এই যে আমার পিসিটা আছে, এই পিসিটার সাথে যদি আমার ওয়াইফাই লাইনে কানেকশনটা অফ করে দেই, তাহলে আমি কিন্তু আমি ইন্টারনেটে বাইরে চলে যাচ্ছি। যখনই আপনি আমার ওয়াইফাই লাইনটা আমি ল্যান্ড করতেছি, তখনই আমারটা ইন্টারনেটের মধ্যে আমি ঢুকতে পারতেছি, সেটাকে বলতেছি আমি ইন্টারনেট। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ওই যে যেটা হ্যাক হয়েছিল, সেটার কাহিনী জানেন? ওটার একটা প্রতিবেদন দেখতে পাইছি আমি, মানে দেখছিলাম একটা, যে তারা যেটা হ্যাক করছিল, তারা মোটামুটি কয়েক বছর যাবত ওটা নিয়ে গবেষণা করতেছিল এবং তারা এটা কিভাবে হ্যাক করবে সেটা প্ল্যান করতেছিল। এবং সম্ভবত অবশেষে তারা একটা ইমেইল করছে, সম্ভবত যে অ্যাপ্লাই করবে বা ইমেল করছে, সেই ইমেলটা একজন অফিস জি 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 ওই জবের জন্য অ্যাপ্লাই করছিল। হ্যাঁ, জবের জন্য সময় অ্যাপ্লাই করছিল, সেটা অ্যাকসেপ্ট করাতে তারা ওই যে একটা ভাইরাস ঢুকাইতে সেটা পুরো তারা কন্ট্রোল করে নিয়েছিল। যাই হোক, এটা বলার কারণটা হচ্ছে যে একটা পিসি যদি আপনি একটা পিসিতে যদি আপনি ইন করতে পারেন, একটা পিসিতে যদি আপনি ইন করতে পারেন, তাহলে ওই কানেক্টেড যতগুলো পিসি আছে সবগুলোতে আপনি ঢুকতে পারবেন। তো এই হচ্ছে ইন্টারনেট। তো আমাদের এই ডিস্টেন্সের প্রবলেমটা আমরা সলভ করলাম ইন্টারনেট দিয়ে। এখন একটা জিনিস আমাকে বলেন, এই যে ইন্টারনেটের যে ছবিটা আমার দেওয়া আছে, এই ইন্টারনেটের ভিতরে কি একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, কয়টা কম্পিউটার আছে এখানে? সব কম্পিউটার সারা পৃথিবীর। সারা পৃথিবীর কম্পিউটার আছে। তাহলে আমি এই চায়নার এই যে চশমা পরা এই ব্যক্তিটা, মানে এই যে দাড়ি মোস বা চশমা পরা এই ব্যক্তিটাকে আমি খুঁজে বের করবো কেমনে বলেন? আইপি অ্যাড্রেসের সাহায্যে ভাইয়া। তার মানে IP address দিয়ে, স্যার। অবশ্যই অবশ্যই ওরা আইডেন্টিটি দিয়ে। আইডেন্টিটি, তার মানে অবশ্যই একটা কোন একটা আইডেন্টি আছে, যে আইডেন্টিটিটা দিয়ে আমি তাকে ফাইন্ড আউট করতে পারবো এবং তার সাথে কমিউনিকেট করতে পারবো। কারণ আমরা জানি যে এই ইন্টারনেটের ভিতরে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কম্পিউটার আছে। এখন এরে আমি খুঁজে বের করাটা আমার জন্য ডিফিকাল্ট। তো এর অবশ্যই কোন একটা আইডেন্টি আছে, যেটাকে আমরা বলতেছি আইপি। এই আইপির মাধ্যমে আমরা কি ফাইন্ড আউট করতে পারবো? ফাইন্ড আউট আমরা এই আইপির মাধ্যমে করতে পারবো। এখন আমরা আসি, যদি আমি এটাকে ফাইন্ড আউট করতে পারি, যেহেতু প্রথমেই আমাদের প্রবলেম সলভ হয়ে গেল ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা প্রোটোকল দিয়ে সলভ করতেছি। সেকেন্ড প্রবলেম ছিল ইন্টারনেট, সেই ইন্টারনেটটা আমরা বের করতে পারলাম, এবং পরের যেটা প্রবলেম, ইন্টারনেট যদি বের করতে পারি তাহলে আমি একে ফাইন্ড আউট করতে পারবো। এর স্পেসিফিক একটা আইডি আছে, সেই আইডিতে ফাইন্ড আউট করতে পারবো। আপনার কম্পিউটারও একটা আইপি আছে, আপনার মোবাইলও একটা আইপি আছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে, আচ্ছা এই প্রসঙ্গে আমরা একটা জিনিস কভার করে যাই 2-1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে এই যে ডিএনএস সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। তো এই যে ডোমেইন নেম সিস্টেম যেটা আছে, সাপোজ আমরা সবসময় একটা এক্সাম্পল দিই, আপনাদের সাথে হয়তো দিব প্রথমআলো.com। এই প্রথমআলো.com এই যে একটা নাম, এই নামটা কি পৃথিবীতে আর কোথাও আছে? এই অ্যাড্রেসটা আপনি যে ইউনিক নেম। তো এই যে একটা নেম, এটা আপনি তো নেম দেখতেছেন, এটাকে আপনারা বলতেছেন ডোমেইন, DOM, ডোমেইন। তো এই যে ডোমেইন যেটা, এটা একটা নেম, ডিএনএস সিস্টেম, এটা কেবল ডোমেইন নেম সিস্টেম। তো এটার নিচে দেখবেন, এটার আন্ডারে আপনার একটা আইপি আছে, এটার আন্ডারে একটা আইপি আছে। আইপি কেন থাকে? মানে আইপির বদলে আমরা এই জায়গাতে নেম কেন ইউজ করতেছি? আপনার ফোনে তো 1000 ফোন নাম্বার থাকতে পারে, আপনি নাম্বারটা সেভ করে রাখেন কেন? কোনো নাম দিয়ে, যাতে আপনি সহজে ফাইন্ড আউট করতে পারেন। তো আমার এই যে চায়নার এই ব্যক্তিটা, আমি একে যদি ফাইন্ড আউট করতে চাই, সে তো আমাকে একটা আইপি দিবে, যে এই আইপিটা তুমি আমাকে হিট করলে তুমি আমাকে খুঁজে পাবা। এখন এইরকম আমি যদি আরো 10 জনের সাথে কানেক্ট হতে চাই, আরো অনেকের সাথে আমি যদি কমিউনিকেট করতে চাই, তাহলে সবাই যদি আমাকে একটা আইপি অ্যাড্রেস দেয়, তাহলে সেই এতগুলো আইপি অ্যাড্রেস আমি কি মাথায় রাখতে পারবো? তো এতগুলো আইপি অ্যাড্রেস আমার মাথায় রাখাটা ডিফিকাল্ট। এই জন্যই আমরা এই ডোমেইন নেম সিস্টেমটা নিয়ে আসছি, যাতে কি করতে পারি, ওই আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনার একটা নাম দেওয়া থাকে, এবং এই নামটা মনে রাখা কিন্তু খুবই না। আপনারা ভাইয়া একটা নয়েজ আসতেছে।
আচ্ছা, এখন আর করতে পারবেন না আশা করতেছি। তো এই যে আমরা ডোমেইন নেম সিস্টেমের কথা বলতেছি, সেটা হচ্ছে এর একটা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সেই আইপি অ্যাড্রেসের আন্ডারে এটা কাজ চলতেছে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের কমিউনিকেট করা। সেই কমিউনিকেশনের জন্য দেখেন প্রবলেমগুলো কি কি হলো, যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, সেই ল্যাঙ্গুয়েজের প্রবলেম সলভ করলাম, তারপরে ডিস্টেন্সের প্রবলেম, সেই ডিস্টেন্সের প্রবলেম সলভ করলাম। এই ডিস্টেন্সের প্রবলেম সলভ করতে আসলে আমরা ইন্টারনেট দেখলাম, হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখলাম, দেন আমাদের এই প্রোডাক্টটা আমরা কিনতে পারলাম, আমাদের ডান। তো এটার যদি বলি একটা এখন আমি একটা কোশ্চেন আসতেছি যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে, হাউ ওয়েবসাইট ওয়ার্ক, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। তার আগে আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার দেন, সেটা হচ্ছে আমি যদি আপনাকে মনে করেন যে কোশ্চেন করি যে উগান্ডার প্রেসিডেন্টের নাম কি, আমাকে একটু চ্যাট বক্সে লেখেন তো উগান্ডার প্রেসিডেন্টের নাম কি, লিখেন। কেউ সার্চ করে বললেন না, মাথার মধ্যে থাকলে বললেন, না হলে বলার দরকার নেই। গুগল করার দরকার নাই, জাস্ট এখানে যদি জানা থাকলে বলেন, না থাকলে বলেন জানা নাই। জানি না। তো ব্যাপারটা এটা বলার পিছনে কারণও আছে, সেটা আমরা আসতেছি। সেটা হচ্ছে ব্রাউজার এবং হচ্ছে সার্ভার। এখানে ব্রাউজার আর হচ্ছে সার্ভার, এখানে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে সেই প্রসঙ্গে আমি বলতেছি। এখানে একটা ব্রাউজার আছে, একটা সার্ভার আছে। তো ব্রাউজার কোনটা, এই যে আমি আসি হচ্ছে কোথায়, গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে আসার পর আমি এই জায়গাতে লিখতেছি prothomalo.com, এটা কেটে দেই, আমি লিখতেছি কি prothomalo.com। যখন আমি ব্রাউজারে কোনো কিছু লিখতেছি, তার মানে আমি কি করতেছি, এই ইমেজ দ্বারা কি বুঝতে পারতেছেন, আমি ব্রাউজারে, এইটা ব্রাউজার, এই ব্রাউজারে যখন আমি কোনো কিছু লিখতেছি, তখন আমি লিখা মানে কি, একটা রিকোয়েস্ট করতেছি। যেমনটা আপনাকে আমি করলাম একটু আগে, আপনাকে রিকোয়েস্ট করলাম যে উগান্ডার প্রেসিডেন্টের নাম কি, তো আপনি তো বলতে পারলেন না, কারণটা হচ্ছে আপনার মাথার মধ্যে এই জিনিসটা নাই। আমি এখন এই যে prothomalo.com লিখে একটা রিকোয়েস্ট করতেছি, যদি এই prothomalo.com এর সার্ভারে এই prothomalo.com লিখলে কিছু যদি আসার কথা থাকে তাহলে আসবে, যদি ওর মেমোরিতে কিছু থাকে তাহলেই কিছু আসবে, আদারওয়াইজ কিছু আসবে না। আমি যখনই prothomalo.com লিখে এরকম রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন কি হচ্ছে, তখন আমাদের এই গ্রাফ অনুযায়ী বোঝা যাচ্ছে যে ব্রাউজার থেকে কোনো কিছু আমি একটা সার্ভারে রিকোয়েস্ট করলাম, যদি রিকোয়েস্টের আন্ডারে ওই যে রিকোয়েস্ট করলাম সেই রিকোয়েস্টের আন্ডারে যদি কিছু থাকে তাহলে আমাকে রেসপন্স দিবে, আদারওয়াইজ দিবে না। তো আমরা প্রথম আলো লিখে যখনই রিকোয়েস্ট পাঠালাম, একটা রিকোয়েস্ট আমাদেরকে দিল। তো এইভাবে একটা কি করে ওয়েবসাইট কাজ করে। এখন দেখেন, আমি যখন এই রাজনীতিতে ক্লিক করতেছি, তখন আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, কোথায়, এই prothomalo.com এর সার্ভারে। যখন আমি করোনা ভাইরাসে ক্লিক করলাম, তখন আমি একটা রিকোয়েস্ট পাঠালাম কোথায়, সার্ভারে। যদি এই যে করোনা ভাইরাসে ক্লিক করলাম, একটা রিকোয়েস্ট পাঠালাম, যদি করোনা ভাইরাসের রিলেটেড যদি কোনো লেখা থাকে ওদের সার্ভারে, তাহলেই আমাকে রেসপন্সটা দিবে, যদি না থাকে তাহলে তো দিবে না। তো এই প্রসঙ্গে যদি আমি একটু বলি, তাহলে সার্ভারটা কি, সার্ভারটা হচ্ছে আপনার মেমোরি। মেইন কথা হচ্ছে এটা আপনার মাথা, যেটা আপনি মাথার মধ্যে আছে সেটাই আপনাকে কেউ রিকোয়েস্ট করলে ওখান থেকে রেসপন্স আপনি দিতে পারবেন, আদারওয়াইজ দিতে পারবেন না। তার মানে আপনি যদি কোনো কিছু আপনাকে কেউ রিকোয়েস্ট করে, কোনো কিছু কোশ্চেন করে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি তখনই দিতে পারবেন যখন আপনি সেটার নলেজটা আপনার আগে থেকে মাথায় থাকবে। তো ব্রাউজারে যদি আপনি কোনো কিছু রিকোয়েস্ট করেন, তাহলে তো ওই স্পেসিফিক রিকোয়েস্টের অ্যান্সার ওই সার্ভারে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সে কোনো অ্যান্সার দিবে না। তো এইভাবে আসলে আপনার ওয়েবসাইটটা কাজ করে। আশা করতেছি আপনি এই সংক্ষিপ্ত আকারে এতটুকু জিনিস বুঝতে পারতেছেন, আপনি কার জন্য কি বানাচ্ছেন না বানাচ্ছেন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস মনে ভুল করে আসছি, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের কনসেপ্টটা কিভাবে আসলো। ওয়েবসাইটে আমরা এই যে ইয়েগুলো দেখলাম, যে ডিস্টেন্স দেখলাম, ল্যাঙ্গুয়েজের প্রবলেম দেখলাম, আসলে এটা মূল উদ্দেশ্যটা আসলে কি, একটা জিনিস খেয়াল করে দেখছেন যে আমি ওই লোকটাকে চাইনিজের ওই লোকটাকে খুঁজে বের করলাম,
এই চাইনিজের এই ব্যক্তিটাকে ইন্টারনেটের মাধ্যমে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে খুঁজে বের করলাম, ঠিক আছে, খুঁজে বের করলাম। এখন ইনার সাথে আমি কমিউনিকেশন করতে চাচ্ছি, এখন কিভাবে কমিউনিকেশন করব? আগের দিনে তো এরকম গ্রাফিক্যালি কোনো ইন্টারফেস ছিল না, আপনাকে কমান্ডের মাধ্যমে কাজ করা লাগতো। তার সাথে চ্যাট করতেছেন বা কি করতেছেন আপনি গ্রাফিক্যালি কোনো কিছু দেখতে পারবেন না, সবকিছু কি করা লাগতো, কমান্ডের মাধ্যমে কাজ করা লাগতো। কমান্ডটা জিনিসটা কি, কমান্ডের মাধ্যমে যদি আমি একটু দেখাই যে সিএমডি, এখানে দেখেন এইরকম একটা ইন্টারফেস পাইতেন আপনি, এইরকম করে আপনাকে লিখতেছেন হচ্ছে ভার্সন বা এরকম কিছু একটা লিখতেছেন, এইরকম কিছু একটা দিবে। হ্যাঁ, তো এইরকম কমান্ডের মাধ্যমে আপনাকে জিনিসগুলো লেখা লাগতো। এরকম ইন্টারফেস ছিল না যেখানে আপনি ক্লিক করতেছেন, কোথায় ক্লিক করতেছেন আপনি বুঝতে পারতেন যে ক্লিক করতেছেন, এটা হচ্ছে ফিজিক্যালি ইন্টারফেসের মাধ্যমে, এরকম ছিল না। তো এই জন্য মূলত আসলে আপনার এই ওয়েবের কনসেপ্টটা চলে আসে। তো আপনি যে এই যে চায়নার এই ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করতেছেন, সেটার জন্য কি করতে হবে? তো তার সাথে একটা ফিজিক্যালি একটা যেন আপনি বুঝতে পারেন যে একটা অর্গানাইজ ওয়েতে কমিউনিকেশন করতে পারেন, একটা অর্গানাইজ ওয়েতে, সেই অর্গানাইজ ওয়েতে কমিউনিকেট করার জন্য আসলে ওয়েবের আবির্ভাবটা হলো। আর আমরা লাস্ট যে কথাটাতে ছিলাম সেটা হচ্ছে ব্রাউজারে কোনো কিছু আমরা রিকোয়েস্ট করলাম, সেটা সার্ভারে হিট করলো, মানে আমি আপনাকে কোনো একটা কোশ্চেন থ্রো করলাম, সেই কোশ্চেনটা আপনার মেমোরিতে গেল, মেমোরিতে গিয়ে খুঁজবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা আদৌ আছে কিনা। যদি ওই কোশ্চেনের অ্যান্সারটা থাকে তাহলে আপনি আমাকে সেটা অ্যান্সার দিবেন, আদারওয়াইজ দিতে পারবেন না। তো এইভাবে সেম ভাবে ওয়েবসাইটটা কাজ করে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা কথাবার্তা বললাম, সেই কথাটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না থাকলেও একটু বেসিক জিনিসগুলো জেনে রাখলাম। হ্যাঁ, তো এখন আমরা আসবো আমাদের মেইন টপিকস। এখন আমরা এতক্ষণ পর্যন্ত তো অনেক ফাউল টক করলাম, কিন্তু এখন আমরা আসলাম হচ্ছে আমাদের মেইন টপিকসে, যেটা আমরা শেখার উদ্দেশ্যে, যেসব কথা বলার উদ্দেশ্যে আমরা আসলে আজকের এই কোর্সে আসি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এখন স্টার্ট হবে। আপনি মূলত আসছেন এখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার জন্য। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, মনে করেন একটা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা একটা ওয়েবসাইট, আপনি যেটাই বলেন না কেন। তো আমি এখানে একটা হেডিং দিচ্ছি টাইপ অফ ওয়েব অ্যাপ্লিকেশন। টাইপ অফ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন কত টাইপের হতে পারে? তো আমি এখানে ডিভাইড করছি দুইটা ভাগে, একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আপনাকে এখন দুটার মধ্যে কম্পেয়ার করতে হবে কোনটা কি জিনিস, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি যে একটা ডেভেলপার হচ্ছেন বা আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনাকে দুইটা কাজ করা লাগতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করবেন। একটু মাথায় রাখেন যে আপনি যে কাজগুলো শিখতেছেন, আপনি কি কি টাইপের কাজ করা লাগতে পারে। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আমার কাছে কাজ হচ্ছে দুইটা, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবো অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমি বানাবো। তাহলে এই যে ওয়েব অ্যাপ্লিকেশন কোনটা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোনটা, যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে ভাই আমাকে একটা অ্যাপ্লিকেশন বানাই দেন, অ্যাপ্লিকেশন কি মানে সেটা আপনি বুঝতেছেন। অ্যাপ্লিকেশন মানে কি, আপনার যে অ্যাপসটা আপনি মোবাইলে অ্যাপস ইউজ করতেছেন সেটাও একটা অ্যাপ্লিকেশন, আমরা আসবো ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি। মনে করেন আপনাকে এরকম একটা বানাইতে বললো, আপনাকে কোশ্চেন করলেন যে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন না ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবেন। আপনাকে তাহলে পার্থক্যটা বুঝতে হবে যে ওয়েব অ্যাপ্লিকেশন কোনটা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোনটা। আমি জানি যেটা অনেকে এখানে জানে, যেটা আমরা ব্রাউজারে এরকম লিখে কাজ করতেছি ইন্টারনেটের থ্রুতে, এই যে prothomala.com লিখতেছি বা আরো বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন আপনার যে আমরা ই সার্ভিস গভর্নমেন্ট একটা প্রজেক্ট করলাম। হ্যাঁ, এই যেটা একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে কি ওয়েব অ্যাপ্লিকেশন। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি আমাকে জ্যামটা ওপেন করলাম, এই যে জ্যাম, এই জ্যামটা কিন্তু হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটাও একটা অ্যাপ্লিকেশন, এটা তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটা ইউজ করার জন্য কিন্তু আপনার ইন্টারনেটের প্রয়োজন নাই, বা www. ইত্যাদি ইত্যাদি লিখে এটা কাজ করার দরকার নাই। শুধু আপনি কি করবেন, এটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, আপনার লোকাল পিসিতে কাজ করবেন। এখন আপনি এই যে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, আচ্ছা আমি এটা একটু গুরুত্ব সম্বন্ধে একটু বলি। তাহলে আমরা ওয়েব বেস অ্যাপ্লিকেশন বুঝলাম, যেটা আমরা ইন্টারনেটের থ্রুতে www.com লিখে আমরা কোনো কিছু লিখে সার্চ করে কাজ করি, সেটা বলতেছি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলতেছি কোনটাকে, যেটা আমরা ইনস্টল করে লোকাল পিসিতে আমরা কাজ করি, যেটা ইউজ করার জন্য
আমাকে ওই যে ব্রাউজারে হিট করার কোনো প্রয়োজন হয় না। তো আমরা এই দুটার মধ্যে পার্থক্য বুঝলাম। এখন আপনি আসলে আমরা দুই টাইপের জিনিসই শিখবো না এই কোর্সে। এই দুই ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন দুটাই আমরা আসলে এই কোর্সে শিখবো না। আমরা এখানে শিখবো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। আপনার কোশ্চেন হতে পারে কেন আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন শিখবো না? কারণটা হচ্ছে আমরা একটু মার্কেট যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে আপনি বুঝবেন যে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের ডিমান্ড দিন দিন কমতেছে। ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের ডিমান্ড দিন দিন কমার পিছনে কারণটা হচ্ছে আপনি এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করলেন, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করলেন, একটা সফটওয়্যার তৈরি করলেন, সেই সফটওয়্যারটা শুধু আপনি কি করতে পারতেছেন, আপনার লোকাল কম্পিউটারে আপনি ইউজ করতে পারতেছেন, অথবা আপনার অফিসে শুধু আপনি ইউজ করতে পারতেছেন। আপনি যদি আপনার অফিসের বাইরে যান অথবা আপনি দেশের বাইরে গেলেন, তাহলে কিন্তু আপনি যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটারটা না নিয়ে যান তাহলে আপনি ইউজ করতে পারবেন না। কারণটা এটা হচ্ছে শুধু আপনার ওই কম্পিউটারে ইনস্টল করা আছে, সো ওই কম্পিউটারে আপনি ইউজ করতে পারতেছেন। আরো অনেক বিষয় থাকে, যেমন আপনার ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন এটা তৈরি করা যেমন কস্টলি, এটা মেইনটেনেন্স খরচও তেমন অনেক কস্টলি। তো দিন দিন আসলে এটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের ডিমান্ডটা একটু ধীরে ধীরে কমতেছে, ঠিক আছে। আর আমাদের এই কোর্সের যে প্ল্যান, সেই কোর্সের প্ল্যান অনুযায়ী আমরা পিএইচপি শিখবো। সো পিএইচপি দিয়ে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এটা আমরা পরে আরো বলবো বিস্তারিত। বাট পিএইচপি তে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন কেউ তৈরি করে না, বাট করা যায়। তো আমরা পিএইচপি যেহেতু শিখবো সেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো শিখবো, এবং ওয়েব অ্যাপ্লিকেশনের ডিমান্ড কিন্তু এখন দিন দিন বাড়তেছে, এই জন্য আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলতেছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা এরকম যে টাইপ অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন তো দুই প্রকার হয়, একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন কোনগুলো আপনি দেখেই বুঝতে পারতেছেন, যেটা আপনি গুগল ক্রোমে বা ফায়ারফক্সে বা যেখানে আপনি ব্রাউজারে লিখে হিট করে কাজ করতেছেন সেটা আপনি বলতেছেন ওয়েব অ্যাপ্লিকেশন। আর একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা আপনাকে কম্পিউটারে ইনস্টল করে কাজ করতে হয়, এটা আপনি পার্থক্য বুঝতে পারছেন। আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখবেন যে অনেক জায়গাতেই সুপার শপ গুলাতে ইউজ হয়ে থাকে। সুপার শপ গুলাতে দেখবেন যে তারা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করে, বিভিন্ন কোম্পানিতে তাদের ইআরপি তে তারা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন ইউজ করে থাকে। বড় বড় কোম্পানিগুলোতে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন থাকে, দেখবেন ওই ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন যেগুলোতে কোম্পানিতে আছে দেখবেন যে ওনারা বাসায় এসে ইউজ করতে পারতেছে না, অফিসে গিয়ে ওই সফটওয়্যারটাকে লগ ইন করে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এই ওয়েব বেস অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটু কথা বলি। আর একটু আমরা এই ওয়েব বেস অ্যাপ্লিকেশনে যখন আসলাম তখন শুধু ওয়েব বেস অ্যাপ্লিকেশন না, আমরা যেই টাইপের অ্যাপ্লিকেশনই তৈরি করি না কেন, হয় সেটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন অথবা সেটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, আমরা যেই টাইপের অ্যাপ্লিকেশনই তৈরি করি না কেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের তিনটা পার্ট আছে। আমরা যেই অ্যাপ্লিকেশনই তৈরি করি না কেন, হয় সেটা ডেস্কটপ বেস অথবা ওয়েব বেস, যেই বেসে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করি না কেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তিনটা পার্ট থাকে। আমি যদিও এখানে সিলেক্ট করছি টাইপ অফ ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আবার কয়েকটা পার্ট থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন কয়েকটা পার্ট থাকে। সো এটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড, একটা ডাটাবেস। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি বেশি বলে যাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? একজন লেখছে জুমে এটা কি ডেস্কটপ অ্যাপ্লিকেশন? হ্যাঁ, জুমে এটা অবশ্যই ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আপনাকে ইনস্টল করে কাজ করতে হবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার? এই যে একজন বলতেছে জাভাস্ক্রিপ্ট বা জেএস এর কোন ফ্রেমওয়ার্ক, আমরা এত দ্রুত যাইেন না ভাই, এত দ্রুত যাইেন না, ধীরে ধীরে আমরা এগোই। আমরা জাভাস্ক্রিপ্টে এখানে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো না, জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো দেখে যাবো আসলে। তবে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি জেকুইরিটা আমরা একটু দেখবো, আমরা জাভাস্ক্রিপ্টের কথা বলতেছি না, একটু প্রথম থেকে বোঝার চেষ্টা করি। যারা একটু অ্যাডভান্স আছেন, আমি জানি যারা অনেকে এখানে অ্যাডভান্স আছেন, কিন্তু আমি জানি না তারা ব্যাপারগুলোকে একটু ডিপলি চিন্তা করেন কিনা। আমার কোর্সটা সাজানোই আছে যে একদম যারা কিছুই বোঝে না, যারা একদম কিছু বোঝে না আসলে তাদের ওই জায়গা থেকেই শুরু করা। তো আমার মেন্টালিটি ছিল ওই রকমই যে যারা একদম কিছু বুঝে না তাদের ওই জায়গা থেকে যেন সবকিছু বুঝে সে অ্যাপ্লিকেশন মানে তৈরি করতে পারে। তো যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তাদের কাছে একটু ক্লাসটা একটু বোরিং মনে হবে, বাট আসলে কিছু করার নাই, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ সবাইকে নিয়ে আমার প্ল্যানটা হচ্ছে সবাইকে নিয়ে এগোনো।
আপনি যেহেতু বুঝেন, তো আপনি চাইলে বিভিন্ন ভাবে শিখতে পারবেন, কিন্তু যারা পারে না তারা কিন্তু যদি এই জায়গাতে ভালো শিখতে না পারে, তারা ডিমোটিভেট হয়ে চলে যাবে, আর কোনো কোর্সে ভর্তি হবে না, দেখবেন যে তারা মনে করবে যে এই কাজটা পারবো না। তো আমি এই জন্য একদম বিগিনার যারা যারা একদম কিছুই পারে না, সেই জায়গাতে তারা সবাই বুঝতে পারে যে আপনি কি শিখতে চাচ্ছেন। আজকে থেকে যেন আমাদের মোটিভটা ঠিক হয়ে যায় যে আমরা কোনটার জন্য কি শিখতেছি, কেন শিখতেছি। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের আজকে থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা দেখতেছি যে আমরা যে কোনো, আমি বলতে চাচ্ছিলাম যে কোনো টাইপের অ্যাপ্লিকেশনই আপনি তৈরি করেন না কেন, সেই অ্যাপ্লিকেশনের 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডাটাবেস। এখন ফ্রন্ট এন্ড শেখার জন্য কি কি শিখতে হবে, ব্যাক এন্ডের জন্য কি শিখতে হবে, ডাটাবেসের জন্য কি শিখতে হবে, সেগুলো আমরা একটা স্টেপ বাই স্টেপ দেখবো। বাট আপনাকে আবার বুঝতে হবে যে 3টা পার্ট। তার মানে আপনি যদি শুধু ফ্রন্ট এন্ড ডিজাইনার হন তাহলে আপনি কাজ করতে পারবেন, আপনি যদি শুধু ব্যাক এন্ড নিয়ে কাজ করেন তাহলে আপনি করতে পারবেন, শুধু ডাটাবেস নিয়ে কাজ করেন তাও আপনি করতে পারবেন। মানে আপনাকে একটা পার্সন, আপনাকে 3টাই জানতে হবে, ব্যাপারটা এরকম না। বড় বড় কোম্পানিতে কিন্তু আপনাকে এই 3টা কাজ একসাথে করা লাগবে না। বড় বড় কোম্পানিতে যারা ফ্রন্ট এন্ডের ডিজাইন করে, শুধু ফ্রন্ট এন্ডের ডিজাইনই করে, অন্য কোনো কাজ না। ওরা ফ্রন্ট এন্ডের ডিজাইন করে কি করে, ব্যাক এন্ডে এদের কাছে পাঠায় দেয়, এরা ব্যাক এন্ড ডেভেলপ করে, ডাটাবেসকে কম্বাইন করে। এই ডাটাবেস কি করে, সেটা একটা ডিজাইন করে, ডাটাবেস ডিজাইন করে এই ব্যাক এন্ডে থেকে দেয়, এরা ডেভেলপ করে। তার মানে 3টা কিন্তু 3 জিনিস, আপনাকে 3টাই শিখতে হবে। ব্যাপারটা এরকম না, আপনি কোনো একটা শিখেও কিন্তু কাজ করতে পারবেন। সবগুলো আপনার শেখার দরকার নেই, কোনো একটাও যদি ভালো মতো আপনি শিখতে পারেন তাহলেও আপনি সাকসেস হতে পারবেন। তো এই জন্য আমি বলতেছি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। এখন আমরা এই 3টার মধ্যে পার্থক্য বুঝবো, ফ্রন্ট এন্ড কোনটা, ব্যাক এন্ড কোনটা, ডাটাবেস কোনটা। চলেন আমরা ফ্রন্ট এন্ডের সময় দেখে আসি একটু। আমরা যদি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, যদি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, আমি তো বলছিলাম যে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন হোক অথবা ওয়েব বেস অ্যাপ্লিকেশন হোক, প্রত্যেকটারই 3টা পার্ট, একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডাটাবেস। তাহলে এটাকে আমি যদি কল্পনা করি যে জ্যাম্প যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটাকে যদি আমি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন চিন্তা করি, তাহলে এটা ফ্রন্ট এন্ড কোনটা? এটা ফ্রন্ট এন্ডটা হচ্ছে এই যে লেখাগুলি স্টাইল করে, এখানে লোগো আছে, এই লেখাটা একটু বড় করে লেখা আছে, এই যে ডিজাইনটা যেটা, এই যে ডিজাইনটা যেটা আছে সেটাকে আমি বলতেছি ফ্রন্ট এন্ড। এই যে ডিজাইনটা যেটা আছে সেটাকে বলতেছি আমি ফ্রন্ট এন্ড। আর দেখেন, যখন আমি এখানে এই যে স্টার্ট বাটনে ক্লিক করতেছি, এই যে স্টার্ট বাটনে ক্লিক করতেছি, তখনই কিন্তু কিছু একটা ঘটনা ঘটতেছে। আবার এই স্টার্ট বাটনে যখন আমি একটা ক্লিক করতেছি তখন কিছু একটা ঘটনা ঘটতেছে। তার মানে এই যে ভিতরে ঘটনাগুলো ঘটতেছে, একটা লজিক কাজ করতেছে, এই লজিক গুলাকে বলতেছে আমি ব্যাক এন্ড। আমার কথা বোঝা যায় নাই? আচ্ছা, আমি ফ্রন্ট এন্ড নিয়ে আরো একটু ডিসক্রাইব করি। আমি যদি ফ্রন্ট এন্ডের কথা বলি, তাহলে এই যে সফটওয়্যারটার স্ট্রাকচার বা ডিজাইনটা যেটা, এই যে লেআউটটা, এই লেআউটটাকে বলতেছি আমি ফ্রন্ট এন্ড। আমি যদি এই প্রথম আলোতে আসি, আমি যদি প্রথম আলো .com-এ আসি, প্রথম আলো .com-এ আসার পরে এই যে লেখাগুলো এইরকম একটা স্টাইলে আছে, একটা ডিজাইনে করা আছে, এই ডিজাইনটা তৈরি করাটাকে বলতেছি আমি ফ্রন্ট এন্ড। এই ডিজাইনটা তৈরি করাকে আমি বলতেছি ফ্রন্ট এন্ড। দেখেন, আজকে কিন্তু পরিমনির 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এটা আপনারা জানেন? আচ্ছা, গতদিন আমাকে মানে একটা পোস্ট দেখলাম, সে পোস্টে বলতেছে যে কে কোন খেলা দেখতেছেন, মিরপুরের খেলা দেখতেছেন না বনানীর খেলা দেখতেছেন। তো কালকে আপনারা কে কোন খেলা দেখছেন আমি জানি না, অনেকে কিন্তু বনানীর খেলাও দেখছে। তার মানে ওই যে পরিমনির বাসার সামনে অনেকেই ছিল। একজনকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনি এখানে কেন আসছেন, সে বলতেছে যে পরিমনির নাম শুনছি, সে একজন এরকম এরকম, তাই দেখতে আসছি। তো যাই হোক, মেইন কথা আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এই দেখেন, এই যে একটা পোস্ট পরিমনির 4 দিনের রিমান্ডে মঞ্জুর, এটা এখন আজকে এইরকম একটা ডিজাইনে আছে। কালকে আপনি যখন এই জায়গাতে ঢুকবেন, এই জায়গার ডিজাইনটা কি চেঞ্জ হয়ে যাবে? এই জায়গাটা কি এই জায়গাতে আসবে আপনার মনে হয়? এই লেখাগুলো চেঞ্জ হবে, এই লেখাগুলো চেঞ্জ হবে। অথবা আপনি এই জিনিসটা চিন্তা করে দেখেন, এই যে প্রথম আলো যে লেখাটা আছে, এটা কি কালকে এই 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 জিনিসটা চেঞ্জ হয়ে যাবে? এটা কিন্তু একটা স্ট্রাকচার। কিন্তু প্রথম আলো চাইলে, প্রথম আলো যদি চায় সে লোগোটা চেঞ্জ করবে, তাহলে কিন্তু লোগো চেঞ্জ করতে পারে, কিন্তু লোগোটা কিন্তু এই জায়গাতেই চেঞ্জ হবে, অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না।
তার মানে ফ্রন্ট এন্ডটাকে আপনি চিন্তা করেন আপনার বাসার একটা স্ট্রাকচার। আপনি ফ্রন্ট এন্ডটাকে চিন্তা করতে পারেন যে আপনার বাসার যে একটা স্ট্রাকচার, আপনি ইট দিয়ে বাসাটা যে দালান করতেছেন, এটা একটা স্ট্রাকচারটাকে বলতে পারেন ফ্রন্ট এন্ড। আমার কথা বোঝেন নাই? তো এই স্ট্রাকচারটা হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড হিসেবে কল্পনা করতে পারেন। আমার মেইন কথা হচ্ছে যে এই যে প্রথম আলোর ভিতরে যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এরকম একটা কার্ড দেওয়া আছে, এটা এরকম দেওয়া আছে। আমি এই যে আমার এটাতে আসি, যে দেখেন এখানে লোগো আছে, এখানে একটা ডিজাইন আছে, যে এটার উপর কালার নিয়ে গেলে কালার চেঞ্জ হচ্ছে। এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটাকে আমি বলতেছি ফ্রন্ট এন্ড। এখন আমি যদি নেক্সটে আসি, সেটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড জিনিসটা কি? সেটা হচ্ছে আমি যে এই জায়গাতে আপনাকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখেন এই একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনে আমরা এই স্ট্রাকচার, এই ডিজাইন গুলাকে আমরা বলতেছি ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কি কাজ করবে? ব্যাক এন্ড কাজ করবে হচ্ছে যখনই দেখেন আমি যে স্টার্ট বাটনে ক্লিক করতেছি, তখনই এখানে কিছু কোড বা কিছু একটা জিনিস শো করতেছে। যখনই আমি এই যে স্টপ করতেছি, আবার এটা উঠে চলে যাচ্ছে। এই যে একটা ভিতরে একটা ব্যাপার স্যাপার ঘটতেছে, যে কাহিনী ঘটতেছে, এই যে কাহিনীটা ঘটাচ্ছে কি? এই ব্যাক এন্ডের লজিকটাই কাহিনী ঘটাচ্ছে। এখানে ব্যাক এন্ডে একটা লজিক বিল্ড আপ করা আছে, যে তুমি যখনই এখানে স্টার্ট করবা, তখন এখানে এই যে সংখ্যাগুলা শো করবে এবং ভিতরে কোনো কিছু একটা কাজ হচ্ছে। আবার যখনই এখানে আবার ক্লিক করব, তখন আরেকটা কাজ হচ্ছে। এটা কিন্তু ফ্রন্ট এন্ডে কাজ না। ফ্রন্ট এন্ডে শুধু ডিজাইন করা, ফ্রন্ট এন্ডে শুধু একজন ডিজাইন করে, এখানে স্টার্ট বাটন একটা দেওয়া, এখানে বাটন গুলা দেওয়া। কিন্তু এই বাটন গুলাতে ক্লিক করলে, কি ঘটবে সেই জিনিসটা ডিফাইন করা হচ্ছে ব্যাক এন্ড। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এখন আমরা আসি ডাটাবেজে কথা বলি। আমরা একটা ডাটাবেজে কথা বলি, সেটা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড বললাম, ব্যাক এন্ডটা বুঝলাম, আমরা ডাটাবেসটা বুঝবো কিভাবে? ডাটাবেসটা কোনটা? ডাটাবেসটাকে বলতেছি আমরা হচ্ছে আপনার মেমোরিটাকে, আপনার ফোনের মেমোরিটাকে বলতে চাচ্ছি। আপনার ফোনের মেমোরির মধ্যে কিন্তু একটা সবগুলা জিনিস কিন্তু সেভ করা আছে। তো দেখেন আমি যখন এই যে স্টার্ট বাটনে ক্লিক করতেছি, তখন তো এই নাম্বারগুলো শো করতেছে। তো এই নাম্বারগুলো কোথা থেকে আসতেছে? এই নাম্বারগুলো আসতেছে কই থেকে? কোনো না কোনো একটা জায়গা থেকে তো আসতেছে। সেটাই আসতেছে আপনার ডাটাবেস থেকে। এই যে নাম্বারগুলো এখন শো করতেছে, এটা তো এমনি হাওয়া হয়ে উড়ে আসতেছে না, কোনো না কোনো একটা জায়গা থেকে এখানে তো আনে শো করানো হচ্ছে। সেটাই আসতেছে ডাটাবেস থেকে। আপনি যদি এই প্রথম আলোতে এখানে আসেন, এখানে দেখবেন যে আজকে এই যে নিউজগুলো আছে, কালকে কিন্তু এই নিউজগুলো থাকবে না। তার মানে আজকে যে এই নিউজগুলো এখানে শো করতেছে, এই নিউজের ইনফরমেশন গুলা কোথাও না কোথাও তো সেভ করা আছে। এই যে নিউজের ইনফরমেশন গুলা যেখানে দেওয়া আছে, এখানে আপনি ছবি দেখতে পাচ্ছেন, কিছু লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলা বা ছবিগুলা কোথাও না কোথাও তো সেভ করা আছে। সেটাই আছে ডাটাবেজে সেভ করা আছে। কোথায়? ডাটাবেজে সেভ করা আছে। ওই জায়গা থেকে এখানে নিয়ে এসে দেখাচ্ছে। তার মানে ডাটাবেজে যা যা থাকবে সেগুলাই হচ্ছে ফ্রন্ট এন্ডে শো করবে। ডাটাবেজে যা যা থাকবে সেই জিনিসগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে শো করবে। আমার মনে হয় ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। আপনারা একটু চ্যাট বক্সে লেখেন ব্যাপারটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হয় তাহলে একটু বলেন, তাহলে আমি আবার ব্যাপারটা একটু ডিসক্রাইব করব। লেখেন একটু, দু একজন যদি কারো ক্লিয়ার না থাকে একটু শরম করেন না। আমি কিন্তু আবার বলতেছি, যারা একদম বিগিনার তাদের জন্যই কিন্তু কোর্সটা এভাবে সাজানো হয়েছে। তাছাড়া যারা পারে তাদেরকে তো এই জিনিসগুলো বোঝানোর কোনো দরকার নাই। তার মানে আমি বলতে চাচ্ছি, যারা আপনারা পারেন না তাদের জন্য যেহেতু সাজানো হচ্ছে, তাহলে আপনারা শরম কেন করবেন? এখানে শরম পাওয়ার কিছু নাই। সো আপনি এখানে বলে দেন যে আপনি পারতেছেন না, তাহলে আমি জিনিসগুলো কি করব, আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকেই বলতেছে ক্লিয়ার না, আরেকবার বলেন, ইত্যাদি ইত্যাদি, হালকা হালকা ক্লিয়ার হয়েছে, সমস্যা নেই, আবার বলবো। একবার না 10 বার না, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত। একজন বলছে ডাটাবেস ক্লিয়ার না, ভাইয়া ব্যাক এন্ডে আরেকবার বুঝান। ব্যাক এন্ড আচ্ছা ক্লিয়ার, ধারণা আছে। জি ভাই ধারণা আছে, অল ক্লিয়ার। যাই হোক, অনেকের কাছে ক্লিয়ার হয়েছে, অনেকের কাছে ক্লিয়ার না। কারণ অনেকেই হয়তো আগে থেকে একটু জানেন, আজকে একটু জেনে হয়তো মনে হচ্ছে যে আপনি ভালো পারেন। ব্যাপারটা তো এরকম না। অনেকের কাছে আমি চাচ্ছিলাম যে আপনারা ব্যাপারগুলা একটু নিজের সাথে কল্পনা করে বুঝেন, তাহলে
আপনাদের বোঝাটা সহজ হবে। আমি এই এক্সাম্পল গুলো অনেকবার দিচ্ছি, আগের ব্যাচ গুলো তো এরকম ভাবে দিই যে আপনারা শিখবেন কিভাবে, বিশেষ করে কঠিন কঠিন সাবজেক্ট গুলা শিখবেন আপনি কিভাবে। এটাও এটাও কোনো সহজ সাবজেক্ট না, এটাও কঠিন সাবজেক্ট। তো বিশেষ করে কঠিন কঠিন সাবজেক্ট গুলা, বা দেখবেন যারা ইংলিশে একটু ভোকাবুলারি মুখস্থ করে, আপনারা ইংলিশ ক্লাস করতেছেন, জানি না এখানে ভোকাবুলারি শেখানো হচ্ছে কিনা, ভোকাবুলারি দেখবেন যে আপনারা অনেক ভোকাবুলারি, তাই এত ভোকাবুলারি আপনার মাথার মধ্যে স্টোর করা এত ডিফিকাল্ট না, খুব ডিফিকাল্ট। তো জিনিসগুলো আপনি সহজে শিখতে পারেন কিভাবে। আমি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে, যেমন আমি এটা আমি অনেকের সাথে শেয়ার করি, বারবার শেয়ার করি, সেটা হচ্ছে যে বায়োলজি নামে একটা সাবজেক্ট ছিল যেটা এসএসসির সময়। তো বায়োলজি সাবজেক্টে আপনি জানি যে, আপনারা জানেন, অনেকে যারা সায়েন্সে আছেন তারা বলতে পারবেন, বায়োলজি যে প্রত্যেকটা ওয়ার্ড দেখবেন অনেক ডিফিকাল্ট ওয়ার্ড, খুব বড় বড় ওয়ার্ড, ঠিক আছে। তো বিভিন্ন বৈজ্ঞানিক নাম মুখস্থ করা লাগতো বায়োলজিতে, এবং বৈজ্ঞানিক নামগুলা অনেক কঠিন। কেউ বলতে পারবেন যে মানুষের বৈজ্ঞানিক নাম কি? একটু চ্যাট বক্সে বলেন তো, মানুষের বৈজ্ঞানিক নাম কেউ জানেন? এই যে অনেকেই পারতেছে, ওকে ওকে গুড, অনেকেই দেখতেছে সায়েন্স স্টুডেন্ট আছে। যাই হোক, তো দেখেন এইরকম, এটা তো মানুষের বৈজ্ঞানিক নাম একটু সহজ, আবার একটু ওই যে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম আর একটু সহজ। তো এরকম কিছু সহজ আছে, কিন্তু কিছু কিছু বৈজ্ঞানিক নাম আছে যেটা মুখস্থ করা অনেক ডিফিকাল্ট। তো আমি যেটা তখন করতাম কি, যে কোন একটা ডিফিকাল্ট নামকে কারো একটা নামের সাথে মিক্সড করাতাম, মানে কোনোভাবে শুধু মানুষের নামের সাথেই না, কোন একটা মানুষের বৈশিষ্ট্যের সাথে হলেও ওটা মিল করাতাম। তাহলে হয়তো কি, যখনই ওই নামটা আমাকে জিজ্ঞেস করতো যে তুমি এটার নাম বলো তো, তখন আমি ওই মানুষের ক্যারেক্টার যার সাথে আমি মিল করে আমি এটা মুখস্থ করছিলাম, অথবা কোনো কিছুর সাথে একটা মিল করে আমি নামটা মুখস্থ করছিলাম, ওই লোকের ক্যারেক্টার বা ওই লোকের নামটা আমি মনে করি, দেন আমি এটা মনে পড়ে যায়। তো আমি এটা বলার পিছনে কারণটা হচ্ছে, আপনি যদি এইসব জিনিসগুলো আমি যেটা শেখাচ্ছি সেটা যদি আপনি বাস্তব লাইফের সাথে কোনো কিছুর সাথে কম্পেয়ার করে মনে রাখেন, তাহলে বেশি দিন মনে থাকবে। আর আদারওয়াইজ যদি আপনি এটাকে যদি আপনি অফিসিয়ালি যে ডেফিনিশন গুলো আছে সেইভাবে যদি আপনি মনে রাখতে চান, তাহলে আপনি আজকেই শুধু মনে থাকবে, কালকে আপনি দেখবেন যে ভুলে গেছেন। তো এটা আপনি কোনো না কোনো কিছুর সাথে আপনি ম্যাচ করে যদি মনে রাখতে পারেন, তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আমি এই জন্য এটা আমি একটু এইভাবে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড। তো আপনি যদি ফ্রন্ট এন্ডটা আপনি নিজের সাথে কল্পনা করেন, তাহলে আপনি কি মনে হচ্ছে বলেন তো? আপনার শরীরের, মানে আপনি একটা মানুষ, এই মানুষের কোন অঙ্গ, মানে কোনটাকে আপনি ফ্রন্ট এন্ড হিসেবে কল্পনা করবেন? বলেন আমাকে একটু চ্যাট বক্সে বলেন যে আপনি মানুষ, আপনি যদি মানুষ, আপনার মানুষের কোন অংশটাকে আপনি ফ্রন্ট এন্ড হিসেবে কল্পনা করবেন, মানে কোনটাকে আপনি ফ্রন্ট এন্ড কল্পনা করবেন? কেউ বলতেছে ফেস, কেউ বলতেছে ত্বক, কেউ বলতেছে বডি, আউটলুক। হ্যাঁ, শুধু ফেস কেন হবে বলেন? আপনার পুরো বডিটাকে তো আপনি কি করতে পারেন? পুরো বডিটাকে আপনি ফ্রন্ট এন্ড হিসেবে কল্পনা করতে পারেন। তাহলে পুরো বডিটাকে যদি আপনি ফ্রন্ট এন্ড হিসেবে কল্পনা করতে পারেন, তাহলে এই ফ্রন্ট এন্ডটা কি হচ্ছে? আপনি এখন যে মানুষের বডিটা আছেন, এই বডিটাকে হয়তো আপনি সিএসএস লাগাই একটু ছোট বড় করতে পারবেন, একটু জিম করলেন, মোটা হলেন, বা আপনি একটু সৌন্দর্য বাড়লেন, সেটা করা পসিবল। কিন্তু আপনি তো মানুষের যে বডি স্ট্রাকচার, আপনার আজকে 2 হাত আছে, কালকে তো 5 হাত হবে না। আজকে আপনার একটা মাথা আছে, কালকে তো আপনি 2টা মাথা হবে না। মানে স্ট্রাকচার তো আর চেঞ্জ হচ্ছে না, হয়তো স্ট্রাকচার তো আর চেঞ্জ হচ্ছে না। আপনার কি হচ্ছে, আপনার মাথায় থাকতেছে, আপনার 2টা চোখ 2টা চোখই থাকবে, আপনার 2টা হাত 2টা হাতই থাকবে, 2টা পা 2টা পাই থাকবে, স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে আপনি পুরা ফিজিক্যাল যে বডিটা আছে, পা থেকে মাথা পর্যন্ত, এটাকে আপনি ফ্রন্ট এন্ড হিসেবে কল্পনা করতে পারেন। আমি এই জাস্ট এতটুকুই এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আপনার পুরো ফিজিক্যাল বডিটাকে যদি আপনি ফ্রন্ট এন্ড কল্পনা করেন, তাহলে আমরা এই যে প্রথমআলো.com-এ আসলাম, এই প্রথম আলো যে এই যে ডিজাইন গুলো দেওয়া আছে, স্ট্রাকচারটা দেওয়া আছে, সেই স্ট্রাকচারটাকে আমি ফ্রন্ট এন্ড বলতেছি, আমি স্ট্রাকচার গুলোকে ফ্রন্ট এন্ড বলতেছি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কয়টা ব্লকস আছে? 1টা ব্লকস, 2টা ব্লকস, 3টা ব্লকস, 4টা, 5টা, 6টা। কালকে একটু প্রথম আলোতে ঢুকে দেখেন তো, এই 4টা ব্লকস কি এখানে, এখন যে 6টা ব্লকস আছে, কালকে কি এখানে 8টা ব্লকস হবে না 10টা ব্লকস হবে? বলুন তো, একটু মেসেজে বলুন তো, এখানে কালকে কয়টা ব্লকস হতে পারে, বা কোনো দিন এটা কি 10টা ব্লকস বা অন্য কোনো ব্লকস হওয়ার সম্ভাবনা আছে? যতদিন পর্যন্ত এই স্ট্রাকচার চেঞ্জ না করবে, ততদিন পর্যন্ত এখানে ব্লকস 6টাই থাকবে, শুধু মাঝখানে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে, মাঝখানে ইমেজ চেঞ্জ হবে, এখানে লেখাগুলো চেঞ্জ হবে, কিন্তু এই যে 6টা ব্লকস, এই 6টা ব্লকসই থাকবে।
আমাকে একটু কাইন্ডলি বলেন যে ফ্রন্ট এন্ড বুঝতে পারছেন কিনা, ফ্রন্ট এন্ডটা সবাই বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন। যারা এতক্ষণ বুঝেন নাই তারা বলেন যে বুঝছেন কিনা। যদি কেউ না বুঝে থাকেন একজনও, তাহলে আপনি এখানে কমেন্টে অবশ্যই বলতে পারেন যে আপনি বুঝেন নাই, নির্দ্বিধায় বলেন, আপনাকে কেউ দেখতেছে না যে আপনি সমস্যা, এখানে কোনো সমস্যা নেই। ওকে, আমি আশা করতেছি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার এই পুরো বডিটাকে বলতেছে আপনি ফ্রন্ট এন্ড, ওকে, তাহলে আমাকে বলেন যে আমি ব্যাক এন্ড কোনটা বলবো। ব্যাক এন্ড আমি কোনটা বলবো? এই যে মনে করেন আমি যদি চিন্তা এভাবে করি যে আপনি আমার ক্লাস বুঝতে পারতেছেন না, অথবা আমার কথা শুনতে সমস্যা হচ্ছে, বা কোনোভাবে আমি আপনাকে স্যাটিসফাই করতে পারতেছি না, আপনি আমাকে বকা দিচ্ছেন, সেটা আমি শুনতেছি, বা মেসেজে লিখতেছেন, সেটা শুনে আমি মন খারাপ করলাম, মনের মধ্যে কিছু একটা ঘটনা ঘটলো। অথবা আপনি আমাকে কোনো একটা কোশ্চিন করলেন, সেই কোশ্চিনটা, অথবা আমি আপনাকে বললাম যে 10 আর 10 কত হয়, আপনি আমাকে বললেন 10 আর 10 কত হয়, তাহলে আমি কি করব? আমি মাথার মধ্যে যোগ করব যে 10 এর সাথে 10 যোগ করলে 20 হয়, তারপরে আমি আপনাকে বলবো যে 20। এই যে মাথার মধ্যে আমি দুটাকে যোগ করলাম, এই যে যোগ করলাম, ভিতরে যে ওখানে একটা যোগ বাটন দেওয়া আছে, ওখানে যোগ আছে, এই দুটা যোগ দিয়েই তো আমার মাথার থেকে বের করলাম যে 20 হয়। এই যে ভিতরে লজিকটা একটা কাজ করলো, সেই কাজটাকে বলতেছে আমি ব্যাক এন্ড। এটা ব্যাক এন্ডে করতে হয়, এটা আসলে শো করানো কিছু নাই, যেটা আমি আপনাকে এই জায়গাতেও বোঝার চেষ্টা করলাম। যে আপনি দেখেন এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করতেছি, যখনই স্টার্ট বাটনে ক্লিক করতেছি তখনই কিন্তু এই সংখ্যাগুলো দেখাচ্ছে, এবং আমার এই সার্ভারটা ওপেন হচ্ছে, মানে স্টার্ট হচ্ছে, মানে কোনো কিছু একটা ঘটতেছে। কিন্তু যখন আমি ক্লিক না করতেছি তখন কিন্তু কিছু ঘটনা ঘটতেছে না। তো আপনি কিন্তু ফ্রন্ট এন্ড দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না, আপনি এটা ব্যাক এন্ডের লজিক দিয়ে এটা করতে হবে, যে আপনি এখানে যখনই স্টার্ট বাটনে ক্লিক করবেন তখনই কোনো কিছু একটা ঘটনা ঘটবে। আপনি যখনই আমাকে কোনো কিছু একটা ফোর্স করবেন বা আমাকে আঘাত করবেন, আপনি আমাকে আঘাত করলে আমি ব্যথা পাবো, সেটা ব্যথা পাবো। আপনি যদি জোরে আঘাত করেন তাহলে হয়তো ওই জায়গাতে একটু দাগ পড়বে এবং আমি ভিতরে ভিতরে কষ্ট পাবো, মানে কষ্টটা আমার হবে, ব্যথা হবে। তো এই যে ভিতরে ভিতরে কষ্টটা হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং এই যে আপনি দাগ পড়তেছে এই জায়গাতে, বা আমাকে যেখানে মারার পরে যেখানে একটু কোনো স্ক্র্যাচ পড়তেছে, এই যে জায়গার কাহিনীগুলো ঘটতেছে, সেটা ব্যাক এন্ডের মাধ্যমে আপনাকে করতে হবে। আপনি আমাকে কোনো একটা কোশ্চিন করলেন, সেই কোশ্চিনটা আমাকে বলতেছেন যে 1 আর 3 যোগ করলে কত হয়, এটা তো আমাকে চিন্তা করে বলতে হবে। হয়তো আমি দ্রুত বলতে পারতেছি, কিন্তু আমার তো মাথায় যোগ করা লাগতেছে, এটা এত দ্রুত সময় আমি বলতে পারতেছি যেটা আপনি মনে হচ্ছে যে না আমার মাথার মধ্যে ছিল, এটা ব্যাপারটা এরকম না, আপনাকে চিন্তা করে বলতে হচ্ছে। এই যে চিন্তাটা করতেছি, মাথার মধ্যে যে যোগ করতেছি, সেই যোগ করাটা বা বিয়োগ করাটা আমার মাথার মধ্যে চিন্তা ব্যাপারটা, এই চিন্তা করাটাকে আমি বলতেছি ব্যাক এন্ডের কাজ। এই জিনিসগুলো লজিক্যালি যে কাজগুলো হয়, সেই সবগুলো লজিক্যালি কাজ হবে হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আমাকে আপনারা যদি না বুঝে থাকেন আবার একটু চ্যাট বক্সে লিখেন যে এটা এখন আপনাদের ক্লিয়ার কিনা। যদি কারো ক্লিয়ার না থাকে একটু বলেন প্লিজ। একজন লেখছে জি না স্যার, নো ক্লিয়ার, ক্লিয়ার স্যার। আচ্ছা, অনেকেই বুঝতেছে ক্লিয়ার না, আমি বুঝতেছি না আপনাকে আমি কেন বুঝাইতে পারতেছি না, ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউশন হয়ে গেলাম যে এটা কেন বুঝতেছেন না আপনারা। একটু চিন্তা করে দেখেন যে আপনি যে লজিক নিয়ে কাজ করতেছেন, এই যে যোগ বিয়োগ করতেছেন, মাইনাস করতেছেন, একটা কোনো কিছু করলে কিছু একটা ঘটতেছে, সেই জিনিসটা কিন্তু আসলে ব্যাক এন্ড। আমি এই জায়গাতে তো খুব সহজে বোঝার কথা ছিল যে এখানে এই যে স্টার্ট যে বাটনটা আছে, এই বাটনটা তো একটা ফ্রন্ট এন্ডে ডিজাইন করা, শুধু এই বাটনটা কি একটা ফ্রন্ট এন্ডে শুধু ডিজাইন করা। এই বাটনটার ডিজাইন আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, তো বাটনের ডিজাইনটাকে কিন্তু আমি ব্যাক এন্ড বলতেছি না, এই বাটনের ডিজাইনটাকে কিন্তু আমি ব্যাক এন্ড বলতেছি না, এবং এই স্ট্রাকচারটাকেও আমি ব্যাক এন্ড বলতেছি না। আমি ব্যাক এন্ডের কাজটা কোনটাকে বলতেছি, যেটা এখানে যখন আমি ক্লিক করতেছি তখন
ব্যাক এন্ডের ভিতরে যোগ বিয়োগ বিভিন্ন কিছু কাহিনী ঘটে আমাকে এখানে কোন একটা নাম্বার শো করতেছে। তো এই নাম্বারটা শো করানোর জন্য আসলে আমাদের ব্যাক এন্ডটা দরকার। যদি আমি ব্যাক এন্ডে না কাজ করতাম তাহলে শুধু আপনি ফ্রন্ট এন্ডের ডিজাইন দিয়ে আপনি সারাদিন এখানে ক্লিক করে থাকতেন, সারাদিন ক্লিক করবেন, কিচ্ছু ঘটবে না। যদি আপনি এখানে ব্যাক এন্ডের কাজ না করেন, শুধু ফ্রন্ট এন্ডের এই বাটনটা নিয়ে কাজ করেন, শুধু ফ্রন্ট এন্ডে আপনি বাটনটা ডিজাইন করে দিলেন, আপনি সারাদিন এখানে ক্লিক করবেন, কোনো কিছু ঘটনা ঘটানোর সম্ভাবনা নাই, কোনো কিছু ঘটনার সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে লজিক নিয়ে কাজ না করবেন। এই জন্য আমি বলতেছিলাম যে বড় বড় কোম্পানিতে কি হয়, একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার কি করে, এরকম একটা ডিজাইন তৈরি করে কি করে সেটা ব্যাক এন্ডে যারা ডেভেলপ করে তাদের কাছে পাঠাই দেয়, ব্যাক এন্ডের ডেভেলপারের কাছে পাঠাই দেয়। ব্যাক এন্ড ডেভেলপার কি করে, এই বাটনটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ভিতরে লজিক তৈরি করে, সেই লজিক গুলোর মাধ্যমে আপনি এখন এই যে স্টার্ট বাটনে ক্লিক করতেছেন, তার মধ্যে এইরকম একটা নাম্বার শো করতেছে। আশা করতেছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যদি তাও না হয়ে থাকে তাহলে আপনার মনে হয় যে আমি সেটা বোঝাতে অক্ষম হচ্ছি, আপনারা একটু কাইন্ডলি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু আপনারা সবার সাথে অলরেডি একটা ফ্রেন্ডলি ভাব হয়ে গেছে, অন্যদের কাছে হেল্প নিতে পারেন, অথবা আপনি একটু গুগল করতে পারেন, অথবা একটু ইউটিউব করে আরো বেশি ক্লিয়ার হতে পারেন। তো আমি যাচ্ছি সেটা হচ্ছে এখন ডাটাবেজের কথা বলতেছি। সেটা হচ্ছে যে এখানে যখন আমি ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এই যে একটা নতুন একটা পেজ ওপেন হচ্ছে। দেখেন আমি যখন এই যে বাংলাদেশে ক্লিক করতেছি তখন এই দেখেন এখানে একটা দেখবেন যে বাংলাদেশ নামে একটা স্ল্যাশ বাংলাদেশ আসতেছে, তার মানে এটা একটা নতুন একটা পেজ, এটা আরেকটা পেজ। তো এই পেজের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে, এই যে ছবি বা ইমেজ যা কিছুই থাকুক না কেন, সবগুলো ডাটাবেজে সেভ করা আছে, তার মানে ডাটাবেসে যদি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যদি প্রথম আলোর সার্ভারে গিয়ে এই লেখাটা যেটা যেখানে সেভ করা আছে সেই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে এখানেও চেঞ্জ হবে। আপনি যদি ডাটাবেসে এই লেখাটা চেঞ্জ করতে পারেন তাহলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে, কারণ ডাটাবেসের সাথে এটা কানেক্টেড। ডাটাবেসের মধ্যে যা যা থাকবে সবকিছুই ফ্রন্ট এন্ডের মধ্যে শো করবে, মানে ডাটাবেস থেকে আসলে এটা শো করাতে হবে। যেটা আমি আপনাদের কোশ্চেন করতেছিলাম যে উগান্ডার প্রেসিডেন্টের নাম কি, তো আপনার ডাটাবেসে যদি এটার অ্যান্সার থাকে তাহলে এখানে শো করবে। তার মানে আপনাকে আগে ডাটাবেসে চিন্তা করতে হবে, আপনাকে আগে ডাটাবেসে ঢুকাইতে হবে। আপনি যদি ডাটাবেসে ঢুকাতে না পারেন তাহলে এখানে শো করবে না। আই হোপ এটা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা নেক্সট টপিকস যাচ্ছি। এটা অনেকক্ষণ পর্যন্ত ডিসকাস করা হলো, আমার মনে হয় না যে এখনো কারো সমস্যা আছে, থাকতেও পারে দুই একজন, আমি জানি না যে এটা নিয়ে সমস্যা থাকতে পারে। তবে থাকলে আপনারা একটু গুগল করতে পারেন, ওর কাছ থেকে হেল্প নিতে পারেন। হয়তো আমার কথা সবাই ক্লিয়ার নাও বুঝতে পারেন, স্বাভাবিক। এখানে 113 জন 20 জন স্টুডেন্ট আছে, সবাইকে বোঝানোর ক্ষমতা আমি রাখি না, এটাও হতে পারে। তো যাই হোক, আমরা এখন যেটা শিখবো, আপনি বুঝতে পারলেন যে আপনি কোনো একটা স্পেসিফিক পার্ট নিয়ে যদি পড়াশোনা করেন, সাপোজ ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড অথবা ডাটাবেস, কোনো একটা নিয়ে পড়াশোনা করলেও আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো আপনি মনে করেন যে শুধু চিন্তা করলেন যে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইনার হবেন, এই ব্যাক এন্ড ডাটাবেস এত কথা বাদ দেন, শুধু মনে করেন যে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইনার হবেন। তো আমাদের স্টেপ বাই স্টেপ দেখেন আমরা কই থেকে কই আসলাম। তো আপনি যদি ফ্রন্ট এন্ড ডিজাইনার হতে চান তাহলে আপনাকে কি কি শিখতে হবে। এই দেখেন আমরা আসলাম টাইপ অফ ফ্রন্ট এন্ড। একটা ফ্রন্ট এন্ডে কয়টা জিনিসের সমন্বয়ে একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করা হয়। ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য আপনার কয়টা জিনিস শিখতে হবে সেটা আমরা আসি। সেটা হচ্ছে আমরা বলতেছি একটা ফ্রন্ট এন্ডের 3টা পার্ট থাকে। একটা ফ্রন্ট এন্ডের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে হবে, স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে হবে। 2 নাম্বার হচ্ছে বিহেভিয়ার বা জাভাস্ক্রিপ্ট। আপনি ওই ফ্রন্ট এন্ডের বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমরা সিএসএস দিয়ে করে থাকি। আমি এটা আরো ক্লিয়ার বুঝাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমরা আসলাম হচ্ছে যে আমরা একটা ফ্রন্ট এন্ড ডিজাইনার হবো, আমরা স্টেপ বাই স্টেপ যাব। যেটা একটু আগেও দেখালাম যে আপনাকে কি করতে হবে, আগে এরকম একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে। আপনি আগেই ব্যাক এন্ডে কাজ করতে পারবেন না, আপনাকে আগে কি করতে হবে, ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে, তারপরে আপনি ব্যাক এন্ডে কাজ করবেন ডাটাবেসকে নিয়ে। তো আমরা ফ্রন্ট এন্ডটাকে শিখতে যাচ্ছি যে আমরা ফ্রন্ট এন্ডটা আমরা ডিজাইন কিভাবে করতে পারবো। তো ফ্রন্ট এন্ডের 3টা পার্ট থাকে। আসলে ফ্রন্ট এন্ডের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে এই স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা, আরেকটা হচ্ছে বিহেভিয়ার কন্ট্রোল করা, আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা যায় হচ্ছে এই HTML দিয়ে।
স্ট্রাকচার এন্ড কন্টেন্ট তৈরি করা যায় এই HTML দিয়ে। আর একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার কন্ট্রোল করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার মানে সৌন্দর্যটা বৃদ্ধি করা যায়, প্রেজেন্টেশনটা ভালো করা যায় সেটা CSS এর মাধ্যমে। যেমন আমি এই যেটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি এই যে স্লাইডটা ওপেন করছি পাওয়ার পয়েন্ট, তো এটার মাধ্যমে তো আমি প্রেজেন্টেশনই দিচ্ছি, তাই না? তো এই যে প্রেজেন্টেশন দিচ্ছি, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমি না দিতাম তাহলে কি প্রেজেন্টেশন দেওয়া যেত না? দেওয়া যেত। বাট এটা সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি CSS ইউজ করতেছেন। আমরা একটা স্টেপ বাই স্টেপ আসি, আমরা স্ট্রাকচার এবং কন্টেন্টে আসি। আমরা বলতেছি যে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের দরকার হয় HTML। স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য HTML দরকার হয়। তার মানে আপনি যদি প্রথম আলোতে আসেন, প্রথম আলোতে যে এই যে স্ট্রাকচার কোনটা? যে এখানে ইমেজ থাকবে, এখানে এরকম একটা ব্লকস থাকবে, এখানে ইমেজ থাকবে, আবার একটা ব্লকস, এখানে আরেকটা ইমেজ থাকবে। এই যে স্ট্রাকচার গুলা করা আছে, আপনি যেরকম বিল্ডিং এর একটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচার গুলা তৈরি করার জন্য স্ট্রাকচার এবং কন্টেন্ট, কন্টেন্ট গুলা কোনটাকে বলতেছি? কন্টেন্ট গুলা বলতেছি এই যে ইমেজ, এটা একটা কন্টেন্ট। এই যে লেখাগুলা, এটা হচ্ছে কন্টেন্ট। এই যে লেখাগুলা সেটা সব কন্টেন্ট। এখানে যা যা আছে সবগুলাকে আমি বলতেছি কন্টেন্ট। তার মানে এই লেখাগুলা এবং স্ট্রাকচার গুলা এই সবগুলা তৈরি করা যায় HTML দিয়ে। সবগুলা তৈরি করা যায় HTML দিয়ে। আমি মনে হয় ভালো মতো বুঝাইতে পারি না, আমি আবার রিপিট করতেছি। এই ওয়েবসাইটের যে স্ট্রাকচার দেখতেছেন, যে প্রথম আলোর ডিজাইন, এই যে স্ট্রাকচার, এখানে লোগো আছে, এখানে আরেকটা এরকম একটা বক্স আছে, এখানে ইমেজ আছে, এখানে এইরকম জিনিস আছে, এখানে আরো কিছু ইমেজ আছে। এই যে জিনিসগুলো সাজানো আছে, একটা পর আরেকটা বক্স আকারে সাজানো আছে, এই জিনিসগুলোকে বলতেছি আমি স্ট্রাকচার। এই জিনিসটাকে বলতেছি আমি স্ট্রাকচার। আর কন্টেন্ট কোনটাকে বলতেছি? কন্টেন্ট বলতেছি এই যে লেখাগুলা, এই যে ইমেজগুলা, এই লোগোগুলা, এখানে যা যা জিনিসপত্রগুলা সবগুলাকে বলতেছি আমি কন্টেন্ট। তার মানে আপনি সবকিছুই কিন্তু করতে পারতেছেন HTML দিয়ে। এই স্ট্রাকচার এবং কন্টেন্ট দুটাই আপনি তৈরি করতে পারতেছেন কি দিয়ে? HTML দিয়ে। তাহলে আপনার এখন কোশ্চেন যে ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট কেন, CSS কেন দরকার? আপনি কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য জাভাস্ক্রিপ্ট এবং CSS এর কোনো প্রয়োজন নাই। আমার কথা বোঝেন নাই? আমার কথা হচ্ছে যে একটা ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য জাভাস্ক্রিপ্ট এবং CSS এর কোনো দরকার নাই। শুধু আপনি HTML দিয়ে করতে পারবেন। কারণটা আমি এখানে তো বলে দিচ্ছি যে HTML দিয়ে কি কি করা যায়। HTML দিয়ে স্ট্রাকচার এবং কন্টেন্ট দুটাই তৈরি করা যায়। তো ফ্রন্ট এন্ডের মধ্যে তো স্ট্রাকচার এবং কন্টেন্টই থাকে, আর তো কিছু থাকে না। এই ফ্রন্ট এন্ডের মধ্যে কি আছে? এখানে স্ট্রাকচার আছে এবং এখানে কিছু কন্টেন্ট আছে, এর বেশি তো কিছু নাই। তো এই দুটো জিনিস যদি আমি HTML দিয়ে তৈরি করতে পারি, তাহলে CSS কেন দরকার, জাভাস্ক্রিপ্ট কেন দরকার? আপাতত এটা বোঝেন যে আপনি এই স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি হয় HTML দিয়ে। তার মানে শুধু আপনি যদি HTML জানেন, তাহলে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন। এখন আমরা আসি এই যে CSS নিয়ে। CSS দিয়ে কি হবে? আচ্ছা, আমরা একটু একটা কাজ দেখাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট। ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইটটা কেউ দেখছেন? পৃথিবীর প্রথম ওয়েবসাইটের নাম কোনটা দেখছেন? দেখেন, এটা কিন্তু একটা ওয়েবসাইট। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট। এটা পৃথিবীর প্রথম ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কি আছে বলেন? এই ওয়েবসাইটের মধ্যে কি আছে? কিছু আছে? এখানে তৈরি করার জন্য কি লাগছে? এখানে শুধু HTML দিয়ে এটা তৈরি করা। তো আপনি এটাকে কি আপনি ওয়েবসাইট বলবেন না? এটাও তো ওয়েবসাইট, এটাও তো ওয়েবসাইট। তো এটাকে যদি আপনি ওয়েবসাইট বলেন, তাহলে এই ওয়েবসাইটে তৈরি করার জন্য আপনার কি লাগছে? এখানে এটা ফ্রন্ট এন্ডটা তৈরি করার জন্য আপনার কি লাগছে? শুধু HTML দিয়ে এই ফ্রন্ট এন্ড ডিজাইন করা। তাহলে আমি আপনাকে যখনই বললাম যে আপনার ফ্রন্ট এন্ডের জন্য আপনাকে অন্য কিছু শেখার দরকার নেই, শুধু HTML হলেই হবে, তখন কিন্তু আপনি একটু রাগ করছেন মনে মনে।
কিন্তু বাস্তবতা দেখেন যে পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা হয়েছে শুধু HTML দিয়ে। এখানে কি আছে, একটা হেডিং ট্যাগ আছে, কিছু প্যারাগ্রাফ ট্যাগ আছে, আর কিছু অ্যাঙ্কর ট্যাগ আছে, আর তো কিছু নাই এখানে। তো সবগুলো তো HTML। কিন্তু আমাকে বলেন এখন এই টাইপের একটা ওয়েবসাইট বা এইরকম ডিজাইন একটা ওয়েবসাইট আপনি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে? বলেন আমারে, একটু চ্যাট বক্সে বলেন তো। টাকা দিবে না, কিন্তু মারবে ধরে, বুঝছেন? এরকম একটা দিলে মারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এইরকম যে আপনি কোনটা শিখলে কি কতদূর পর্যন্ত এগোতে পারবেন সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এত কষ্ট করতেছি। যে দেখেন শুধু আপনি HTML শিখলেও কিন্তু ফ্রন্ট এন্ডের ডিজাইন হবে, কিন্তু এইরকম একটা ডিজাইন কিন্তু এখনকার যুগে আর চলবে না। আপনাকে কি করতে হবে, একটু কালারফুল করতে হবে, একটু ডেকোরেশন করতে হবে। সেই ডেকোরেশনটা করার জন্য আমরা মূলত মানে প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। আমি আপনাকে দেখালাম যে আমার এই যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি চাইলে কি করতে পারতাম, এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা না দিতে পারতাম, এটার কালারগুলো আমি চেঞ্জ না করতে পারতাম, এই যে এখানে আমি আরো একটু ডিজাইন করতে না পারতাম, এসব না করেও তো আমি প্রেজেন্টেশন দিতে পারতাম। কিন্তু এটা দেওয়ার পিছনে কারণটা কি, যাতে আপনাকে একটু দেখতে সুন্দর লাগে, আপনি যেন আমার প্রেজেন্টেশন দেখে আপনি একটু পছন্দ করেন। এর বেশি কিন্তু কিছু না, এটাতে আপনার কাজ চলতেছে। যেমন এটা পৃথিবীর প্রথম ওয়েবসাইট, এটাতেও কিন্তু তখন কাজ চলছে, চলে নাই, ব্যাপারটা এরকম না। এই যে প্রথম আলোর কথা আমি সবসময় বারবার বলতেছি, তো এটার যদি সৌন্দর্য না বাড়াতো তাহলে কাজ চলতো না, কাজ চলতো কিন্তু মানুষ পছন্দ করতো না। তো এই পছন্দ করানোর কাজটা করতে হবে কি, CSS দিয়ে। আমি এত কেন এক্সাম্পল বলতেছি, এক্সাম্পল তো আপনার কাছে আছে। এখানে মেয়েরা কয়জন আছে, সেদিন বলছিল মেয়েরা মেকআপ টেকআপ করে নাকি? একজন, আমরা একটু রেসপন্স শুনি, আমরা তো অনেকক্ষণ থেকে শুধু কথা বলে যাচ্ছি, আমাদের কথা একটু আনমিউট করে দিলাম। আপনারা একটু কথা বলেন তো, আপুরা কয়জন আছেন, আপনারা মেকআপ টেকআপ করেন কিনা? মাইন্ড করেন না কিন্তু, আমরা একটু ফান টান করি, এত ক্লাসের মধ্যে শুধু গম্ভীর মোডে পড়াশোনা করলে হবে না, মন খারাপ করেন না। ভাইয়া আছি, মেকআপ ওরকম করা হয় না অ্যাকচুয়ালি, আই গেস অন্য আপুরা করে। ছেলেরা, আপনি এখন মেয়েরা অবশ্য করে না, ছেলেরাই বেশি করে সত্যি কথা বলতে। বাসায় বের হওয়ার আগে দেখবেন যে একটু, জি ভাই আমরা করি ভাই। মনে করেন যে একটু মাথাটা একটা আশ্রয়, একটু ভালো ড্রেস পরে, হ্যাঁ একটু সোনো টোনো মারে, মানে এরকম করে। তো এটা কেন করে বলেন? আপনি তো একজন মানুষ, আপনাকে তো সবার চিনেই, এমন না যে আপনাকে চিনে না মানুষ, কিন্তু আপনি কেন এই যে এক্সট্রা পার্ট গুলো আপনি নেন, যাতে মানুষ আপনাকে একটু ভালো দেখে। এই যে মানুষের সামনে একটা প্রেজেন্ট ভালো করা, সেটা উদ্দেশ্যটা হচ্ছে CSS। আমি কি বুঝাইতে পারতেছি? আপনারা কিন্তু এখন একটু মিউট করে দিচ্ছি, আপনি চাইলে কথা বলতে পারেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারতেছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ভাই এখন ছেলেরা বেশি মেকআপ করে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথা হ্যাঁ বলছি। অবশ্যই আমরা করি। অনেকে তো আছে করে মেকআপ করলেও কখনো শেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিকার না যাক, মেয়েরা করবে এটাই স্বাভাবিক, ছেলেরা করবে এটা অস্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বর্তমান ছেলেরা এখন এগিয়ে গেছে, সেটা স্বীকার করতে হবে। যাক ভাই, আমরা নিজেরা যেটা করব ডেকোরেশন করার জন্য সেটাই তো CSS এইভাবে। রাইট। মেইন কথা হচ্ছে আপনি নরমালি যে পার্সনটা, আপনার গোটা বডিটাকে যদি আপনি HTML হিসেবে কল্পনা করেন, তো বডির উপরে যদি আপনি কিছু একটু সাজগুজ করেন, একটু জিম করে আরেকটু মোটা হন, আপনি যদি আরেকটু ফেসিয়াল করেন বা আরো কিছু ডেকোরেশন করেন আপনার শরীরে, সেটাকে আমি বলছি CSS। হ্যাঁ বলেন। ক্লিয়ার ভাবে বলা যায় যে কঙ্কাল, যে আমার কঙ্কালটা আছে সেটা হচ্ছে আপনার HTML এর উপরে যা আছে সেটা হলো CSS। সেটাই হচ্ছে CSS, রাইট। মানে আপনাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি যা কিছু করবেন সেটাই হচ্ছে CSS। মেইন কথা হচ্ছে এটা, সৌন্দর্য বাড়ানো শুধু না। আমি আপনাকে জিমের কথা বললাম, দেখেন আপনার শরীরটা কিন্তু, আমি যেমন চিকন, ঠিক আছে, তা আমি যদি জিম করে চাই একটু বডি বিল্ডার হওয়ার জন্য, তাহলে আমার শরীরটা একটু মোটা হবে। তো আমার নর্মাল শরীরটা তো আমি চিকন, আমি চিকন, কিন্তু আমি চাইলে কিন্তু আমি কি করতে পারি, শরীরটা একটু মোটাও করতে পারি। তাহলে আপনাকে CSS করতে হবে স্যার। তাহলে আমাকে CSS দিতে হবে, মেইন কথা হচ্ছে এটা। আপনারা ওই যে CSS জিনিসটা কি, CSS বিষয়টা কি সেটা বুঝলাম না। CSS জিনিসটাই বোঝার চেষ্টা করতেছি। আপনি জিনিসটা কি সেটা তো আমরা যখন CSS করবো তখন বুঝবো, বাট আপনি বোঝেন যে CSS টা আমরা কেন ইউজ করতেছি, কখন শিখবো, আর শিখলেও এর ফায়দাটা কি, আমরা কেন শিখতে যাবো CSS টা, সেটা ফায়দাটা বোঝার চেষ্টা করেন। মনে করেন যে এই যে মানে যে আমির খানের মুভি দঙ্গল মুভি দেখছেন, ওই যে কুস্তির মুভিটা দেখেছি। ওনার বডিটা কত করছে, কত মোটা করছিল,
আবার পিকে মুভিতে তার বডিটা কত চিকন করে আসছে। তো ব্যাপারটা হচ্ছে HTML এর ব্যাপারটা এরকমই। আপনি HTML এর একটা নরমাল ট্যাগ দিয়ে, সাপোজ এটা একটা হেডিং ট্যাগ, সাপোজ মনে করেন একটা এটা হচ্ছে হেডিং ট্যাগ, এই যে নজরুল রাজকেও রিমান্ডে পেল পুলিশ, আচ্ছা পুলিশ রিমান্ডে নেক, সেটা সমস্যা না, এটা মনে করেন একটা হেডিং ট্যাগ। আর এই যে লেখাটা আছে, এই লেখাটা আছে হচ্ছে মনে করেন একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর লেখা আছে। তো HTML এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যদি হেডিং ট্যাগের মধ্যে কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে, আবার প্রবলেম হচ্ছে, আবার কি করব? সবাই চুপ করে থাকেন, আমি যখন রেসপন্স করতে বলবো ঘুরে সবাইকে আবার দিব না। স্যার প্রথম আলোর সিএসএসটা অফ করে দিয়ে দেখেন কেমন দেখায়, তাহলে সবাই হয়তো বুঝবে। এই প্রথম আলোর সিএসএসটা অফ করে দেন। না দরকার নাই, আমার কথা অত গভীরে গেলাম ওগুলা আপনি ইন্সপেক্ট করে বলতেছেন মাথা নষ্ট হয়ে যাবে, দরকার নাই, আপাতত বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে এই যে নজরুল রাজকেও রিমান্ডে পেল পুলিশ, এটা হচ্ছে HTML একটা ট্যাগ। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে নরমালি এর একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর দেওয়া আছে। আপনারা ভালো হলেন না, বুঝছেন? এখানে 100 জন ছেলে পেলে আছে, আপনি 100 জনকে ডিস্টার্ব করতেছেন, আপনি একজনের জন্য ডিস্টার্ব হচ্ছে, আপনি বুঝতেছেন না, কবে বুঝবেন? আচ্ছা আমার কথা হচ্ছে যে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এতটুকু লেখা আছে। এটা HTML এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আপনি যদি এতটুকু কিছু লেখা হয় তাহলে তার কি হবে, নরমালি লেখাগুলো এরকম ছোট ছোট হবে, অথবা লেখার কালারটা এরকম ডিফল্ট একটা কালার থাকবে। আপনি যদি চান যে না এই লেখাটাকে আমি আরো একটু বড় করতে চাই, অথবা এর কালারটা চেঞ্জ করতে চান, তাহলেই আপনাকে এখানে CSS ইউজ করতে হবে। এটা নরমালি মনে করেন যে HTML দিয়ে করা, আপনি যদি এর ডেকোরেশন চেঞ্জ করতে চান তাহলে আপনাকে CSS করতে হবে। আমি যেটা নিজের শরীর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনার নিজের শরীরটাকে যদি আপনি বিভিন্ন ডেকোরেশন করতে চান, মানে বিভিন্ন স্টাইল করতে চান, তাহলে সেটাকে CSS ইউজ করতে হবে। আশা করতেছি এটা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা এখন আসি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টটা আমরা কোন জিনিসটাকে বুঝতেছি? জাভাস্ক্রিপ্টটা আমরা বলতে চাচ্ছি এইরকম যে আপনার পুরো বডিটাকে যদি আপনি কল্পনা করেন HTML, এবং আপনার নিজেকে সৌন্দর্য বাড়ানোর জন্য যদি আপনি CSS অ্যাড করে থাকেন, তাহলে কি হইলো? আপনি নরমালি আপনার বডি, আপনি মানুষ, এটা আপনি মানুষ, ঠিক আছে, তো মানুষ তো আপনার ক্যারেক্টার যারা থাকার কথা সবকিছুই আছে। এখন আপনি চাচ্ছেন যে না আমাকে আরেকটু সুন্দর হতে হবে, তাহলে আপনি CSS লাগালেন। এখন আপনি চিন্তা করতেছেন না আমি শুধু সৌন্দর্য হলেই হবে না, আমার অ্যাটিটিউড, আমার ব্যবহার, এসব জিনিস যেন ভালো হয়। একটা মানুষ সুন্দর হলেই তো ভালো হয় না, তো আপনার মানুষটার জন্য অ্যাটিটিউড মানে ব্যবহারও যেন ভালো হয়, সেই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তার মানে যদি আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যবহার কেমন হবে সেটাকে হ্যান্ডেল করতে হয় জাভাস্ক্রিপ্ট। একটা ওয়েবসাইট কিরকম ব্যবহার করবে শুধু আপনি ব্যবহার যদি কন্ট্রোল করতে চান, যেমন এটা একটা ওয়েবসাইট আমি আসলাম, এই ওয়েবসাইটে আমি মাউসটা এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে মাউস এখান থেকে এখানে নিয়ে আসতেছি, সেটাও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাউন্ট করা যায় এবং এই যে ব্যবহারটাকে কন্ট্রোল করা যায়। জাভাস্ক্রিপ্ট দিয়ে চাইলে কি করতে পারবেন, মাউস আপনি এখান থেকে মাউস যখন এখানে নিয়ে আসতেছেন তখনই কোনো কিছু একটা ইভেন্ট বা কোনো কিছু একটা ঘটনা ঘটাতে পারবেন, সেটা জাভাস্ক্রিপ্টে করতে পারবেন না। তো মানে কি, এটা আপনি ক্লায়েন্ট, আপনি একজন মানুষ, আপনি কি রকম ব্যবহার করবেন সেটাকেও কন্ট্রোল করা যায় জাভাস্ক্রিপ্টে। তো আপনি যদি চান যে না আমার একজন মানুষ সুন্দর এতটুকু হলে ইনাফ, সে কিরকম ব্যবহার সেটা কন্ট্রোল আমার করার দরকার নাই, সেটা আলাদা বিষয়। এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট, আপনি যদি না চান তাও হবে, কিন্তু মূলত আপনার বডিটা থাকতে হবে এবং আপনার সৌন্দর্য একটু প্রকাশ করতে হবে, যেন লুকলেটিভ হয়, তাহলেই হবে। আর আমি যে ব্যবহারের কথা বলতেছি সেটা হচ্ছে এই ব্যবহারটা হলে আপনি একটা ফুল, একটা ভালো একটা মানুষ হলেন। তার মানে আপনি যদি এই তিনটা পার্টি কমপ্লিট করতে পারেন, যে HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS, এই তিনটা জিনিসই যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ফ্রন্ট এন্ডটা অনেক ভালো হবে। কিন্তু এমন না যে জাভাস্ক্রিপ্টটা প্রয়োজনই আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য, অথবা CSS টা প্রয়োজনই আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য।
আমি কিন্তু বারবার বলতেছি, দেখেন এখানে ডিজাইন করার জন্য একটা জিনিস হলে যথেষ্ট, একটা HTML। এই HTML হলে আপনি ফ্রন্ট এন্ড কাজ করতে পারবেন, কিন্তু সেটাকে আরো লুকলেটিভ করার জন্য, আরো ডিজাইন করার জন্য আপনি CSS ইউজ করতেছেন। সেটা ঠিক আছে করলেন, এখন আরো আপনি কি তার ব্যবহার কন্ট্রোল, একজন ইউজার যখন তার ওয়েবসাইটে যাবে, একজন ইউজার যখন ওয়েবসাইটে ঢুকবে, তখন যদি আপনি ওই ইউজারের ব্যবহারকে কন্ট্রোল করতে চান বা তার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করা প্রয়োজন হতে পারে। এই জাভাস্ক্রিপ্টের গুরুত্বটা অনেক বেশি হচ্ছে দিন দিন, এখন হচ্ছে, কিন্তু প্রথমের দিকে আগের ওয়েবসাইট গুলোতে জাভাস্ক্রিপ্ট খুব বেশি ইউজ হতো না, ঠিক আছে? কিন্তু দিন দিন এটার ব্যবহার অনেক মানে বাড়তেছে। আপনি নিজেও বুঝতেছেন, আপনার নিজের দিক থেকে চিন্তা করে দেখেন যে এখন আপনি ছেলে বা মেয়ে কথা বলেন, যদি আপনি বিয়ে করতে চান, যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে আপনি চিন্তা করেন সৌন্দর্য শুধু হলেই হবে না, যেন তার ব্যবহার সে যেন ভদ্র হয়, এইরকম জিনিসপত্র আপনি এখন চাচ্ছেন। কারণ এখনকার যুগে কি হচ্ছে বলেন তো, অনেকেই খারাপ হচ্ছে। তো আপনি সেক্ষেত্রে চিন্তা করবেন যে না, আমি যে ছেলে বা মেয়েকে বিয়ে করতে চাচ্ছি, সে যেন একটু তার ব্যবহার ভালো হয়, তার অ্যাটিটিউড যেন ভালো হয়। তো এই জন্য জাভাস্ক্রিপ্টের গুরুত্বটা তেমন হচ্ছে। আপনি ওয়েবসাইট আগে কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়া তৈরি করে দিত, আপনাকে এখনো যেভাবে আমি ডিসক্রাইব করতেছি এতে কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমার সাইটটাকে আরেকটু ভালো করব, আরেকটু লুকলেটিভ করব, আরো একটু মানে ইন্টারেক্টিভ করব, এবং আরো আমি যেন কাস্টমারের মানে ইউজারকে আমি আরো বিভিন্ন ফিচার দিতে পারি, তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। আর জাভাস্ক্রিপ্টের গুরুত্ব অনেক বেশি হচ্ছে এই জন্য, জাভাস্ক্রিপ্ট এটা কিন্তু আপনার হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু লোড নেয় না। আপনি যেমন দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই এই যে রাজনীতিতে ক্লিক করব, রাজনীতিতে যখন আমি ক্লিক করব, তখন দেখবেন এই পেজটা লোড হবে এবং এখানে আরেকটা পেজ চলে আসবে। তখন রাজনীতিতে আমি ক্লিক করছি, দেখেন পেজটা লোড হচ্ছে। যখন আমি আরেকটা পেজে ক্লিক করব, তখন এখানে পেজটা লোড হচ্ছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এটা লোড করবে না, জাভাস্ক্রিপ্ট এটা দিয়ে লোড নিবে না, ঠিক আছে? এইরকম অনেক ফাংশনালিটি কাজ করা যায় জাভাস্ক্রিপ্টে। তো এটা নিয়ে আরো ডিপলি আমরা আলোচনা করবো যখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব। বাট আপাতত আপনারা এতটুকু বুঝেন এই তিনটা জিনিসের তিনটা কাজ কিরকম, আপনি কোনটা কেন শিখবেন সেটা আপনি আজকে আশা করতেছি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি HTML কেন শিখতেছেন, জাভাস্ক্রিপ্ট কেন শিখবেন, CSS কেন শিখবেন। আপনারা একটু মেসেজে লিখেন তো, আপনারা কেউ বুঝতে পারতেছেন না? তারা বুঝতে সমস্যা হলে বলেন, আমাদের সময়ও চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েবসাইট কোনটাকে বলতেছি আর ওয়েব অ্যাপ্লিকেশনকে কোনটা বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করেন। এটা একটু তালগোল পেকে যায় অনেকের মধ্যে যে ওয়েবসাইট কোনটা, ওয়েব অ্যাপ্লিকেশন কোনটা। ওয়েবসাইট হচ্ছে সেই সাইটটা যেটা অ্যাক্সেস করার জন্য কারো কোনো পারমিশন আমার লাগে না। ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা সাইট যেটাতে অ্যাক্সেস করার জন্য আমার কারো কোনো পারমিশন লাগে না। আর ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওইরকম একটা অ্যাপ্লিকেশন যেটাতে অ্যাক্সেস করার জন্য বা সেটা ইউজ করার জন্য আমার পারমিশন লাগে। আমার কথা বোঝেন নাই? ঠিক আছে, বুঝবেন না স্বাভাবিক। চলেন আমি একটা এক্সাম্পল দিয়ে আসি। এই যে আমরা প্রথম আলো .com-এ আসলাম, এই প্রথম আলো .com-এ আসার জন্য আমার কারো কোনো পারমিশন লাগছে? এখানে আসলাম, আমি এখানে যা যা দেখার দরকার দেখলাম, চলে গেলাম, শেষ। আমি এটাকে বলতেছি কিন্তু ওয়েব সাইট, এটাকে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন বলতেছি না। আমি এটাতে ঢোকার জন্য, এই প্রথম আলো ভিজিট করার জন্য আমার কারো কোনো পারমিশনের প্রয়োজন হয় নাই, বিকজ অফ এটা ওয়েবসাইট। যদি আপনাকে ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় যে আমাকে একটা জিনিস বানাই, মানে একটা ওয়েবসাইট বানাই দিতে হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে কি বানাইতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হবে, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে পারমিশনের বিষয় থাকবে, সবাই অ্যাক্সেস করতে পারবে না, লগ ইন করে রেজিস্ট্রেশন করে অ্যাক্সেস করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে গভর্নমেন্টের এই সাইটটা, আপনি এটা দেখেন এখানে কিছুই নাই তেমন। আপনি যদি এদের কার্যক্রমগুলো করতে চান, আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। তার মানে এটা একটা অ্যাপ্লিকেশন। আমার কথা বোঝেন নাই না?
আপনারা একটু আমাকে একটু মেসেজে লিখেন তো এটা বুঝছেন কিনা আপনারা। ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কে বোঝেন নাই? যারা বোঝেন না তারা একটু বলেন। যেসব সাইট অ্যাক্সেস করার জন্য কারো পারমিশন লাগে না তাদেরকে বলতেছি আমি ওয়েবসাইট, আর যাদের অ্যাক্সেস করার জন্য পারমিশন লাগে তাহলে আমি তাদেরকে বলতেছি ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে আরো যদি আমি অ্যাপ্লিকেশনের এক্সাম্পল বলি, সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন কোম্পানিতে যে অ্যাপ্লিকেশন গুলো থাকে তাদের নিজস্ব কিছু সফটওয়্যার থাকে, ওদের সফটওয়্যারে কিন্তু আপনি যদি মনে করেন যে আচ্ছা পজ না, বিভিন্ন সুপার শপ দেখবেন, বিভিন্ন সুপার শপে যখন আপনি বিল করেন টাকা দেন, অথবা বিভিন্ন রেস্টুরেন্ট, আই হোপ আপনারা অনেকেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন, হয়তো গার্লফ্রেন্ডকে না নিয়ে যান বা নিজেরা তো খাওয়া দাওয়া করছেন। তো খাইতে গেলে দেখবেন যে ওই আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে বিল নিচ্ছে। ওই যে যিনি বিল নিচ্ছে ওই যে সফটওয়্যারটা আছে ওটা কি আপনি চাইলে আপনি অ্যাক্সেস করতে পারবেন? আপনাকে অ্যাক্সেস দিবে? আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনাকে চালাতে দিবে? সে দিবে না। তার মানে ওটা অ্যাক্সেস করার জন্য লগ ইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, কারো পারমিশন লাগে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। আর ওয়েবসাইট কোনটা যেটা ভিজিট করতে কারো পারমিশন লাগে না, যেমন সার্ভমেন ফাউন্ডেশন.org, এটা ভিজিট করার জন্য কারো পারমিশন লাগতেছে? কারো পারমিশন লাগতেছে? আমি আসলাম, দেখলাম, চলে গেলাম, শেষ। তো এই হচ্ছে বিষয়। যদি কারো পারমিশন লাগে তাহলে কি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটাকে আমি অ্যাপ্লিকেশন হিসেবে কল্পনা করতেছি। এটাকে কিন্তু আপনি অ্যাক্সেস করার জন্য কি করতে পারতেছেন বলেন তো? লগ ইন করতে পারতেছেন, রেজিস্ট্রেশন আপনি করতে পারতেছেন, এটার জন্য আপনার পারমিশন কিন্তু লাগতেছে না। লগ ইন করেন, রেজিস্ট্রেশন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এদের সফটওয়্যার তো আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না। আপনি লগ ইন রেজিস্ট্রেশন করে সর্বোচ্চ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এদের ব্যাক এন্ডে যে ফাংশনালিটি জিনিসগুলো আছে সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো যাই হোক, যদি পারমিশন লাগে, আমাকে একটা জিনিস বলেন, সেটা ফেসবুককে আমি কি কল্পনা করতে পারি? ফেসবুককে আমি অ্যাপ্লিকেশন বলবো না ওয়েবসাইট বলবো? বলেন একটু মেসেজে লিখেন, কে কি লেখেন আমি একটু দেখি যে ফেসবুক কি, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট? ম্যাক্সিমামই বলতেছেন অ্যাপ্লিকেশন, অনেকেও বলতেছেন ওয়েবসাইট। ঠিক আছে, লেখেন। আসলে একটু লজিক্যালি যদি আমার যে ডেফিনেশনটা ছিল যে কোনো কিছু অ্যাক্সেস করতে যদি পারমিশন লাগে তাহলে সেটাকে বলতেছি অ্যাপ্লিকেশন, আর যেটাতে অ্যাক্সেস করার জন্য পারমিশন লাগতেছে না সেটাকে বলতেছি আমি ওয়েবসাইট। তাহলে ফেসবুকটাকে কিন্তু আমি অ্যাপ্লিকেশনও বলতে পারি, বিকজ এটাকে কিন্তু লগ ইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। আবার এক্ষেত্রে আমরা ওয়েবসাইটও বলতে পারি, কেন? যে এটাতে কিন্তু সবাই লগ ইন রেজিস্ট্রেশন করতে পারে। আপনি ছোট একটা বাচ্চা, সেও কিন্তু রেজিস্ট্রেশন করতে, মানে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারে। এখন দেখবেন ছোট ছোট বাচ্চারা, যেমন বিশেষ করে আমার বসের হচ্ছে ছোট বাচ্চা, সে জন্মের পর কিছুদিন পরে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। এটাতে কিন্তু ওই যে মার্ক জুকারবার্গের কোনো পারমিশন কিন্তু লাগে নাই, লগ ইন করতে পারতেছে। তার মানে এটাকে আমরা কিন্তু ওয়েবসাইটও বলতে পারি এবং ওয়েব অ্যাপ্লিকেশনও বলতে পারি, যেহেতু এখানে পারমিশনের বিষয় থাকে, লগ ইন রেজিস্ট্রেশন করতে হয়। চাইলেই কিন্তু তারা আপনাকে ব্যান করতে পারে, ফেসবুক সেটা করতে পারে। আবার যেহেতু সবাই এটাকে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারতেছে, সেক্ষেত্রে আমরা এটা ওয়েবসাইটও বলতে পারি। তো দুটাই হয়তো বলা যেতে পারে। দেখ, এটা একটা কনফিউশনের বিষয়, এরকমই থাকুক। তো আমরা স্পেসিফিক যদি চিন্তা করে দেখেন যে ওয়েবসাইট কোনগুলা, যেটা হচ্ছে সফটওয়্যার যেটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ পারমিশন লাগবে, সেটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন। আর যেটাতে পারমিশন লাগবে না সেটাকে বলতেছি আমি ওয়েবসাইট। আশা করতেছি এই দুটার মধ্যে পার্থক্য আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের হাতে সময় খুবই কম, আমরা আরেকটু নিচের দিকে আসি। সেটা হচ্ছে আমাদের আরেকটা স্লাইড আছে, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত অনেক জিনিস শিখলেন। মনে করেন যে আপনি সবকিছু শিখলেন, সবকিছু শেখার পর আপনি একজন কি হইলেন? অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি কি কি তৈরি করবেন? আপনি সবকিছু শেখা শেষ, এখন আপনার কাজ কি? আপনি কি বানাবেন? মুড়ি মাখা বিক্রি করবেন না কি বিক্রি করবেন? আপনার হাতে তিনটা অপশন আছে, হয় আপনি স্ট্যাটিক ওয়েবসাইট বানাবেন,
অথবা ডাইনামিক ওয়েবসাইট বানাবেন, অথবা একটা অ্যাপ্লিকেশন বানাবেন। আপনি অ্যাজ এ ডেভেলপার হয়ে আপনি 3টা কাজই করবেন, এই 3টা কাজের বাইরে কোনো কাজ করবেন না। হয় আপনি স্ট্যাটিক ওয়েবসাইট বানাবেন, অথবা ডাইনামিক ওয়েবসাইট বানাবেন, অথবা একটা অ্যাপ্লিকেশন বানাবেন। মানে এই 3 টাইপের কাস্টমারই আপনার কাছে আসবে যে আপনাকে এই 3টার মধ্যে কোন একটা টাইপের জিনিস বানাই দেন। আচ্ছা, তাহলে আমরা আসলাম স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে কোনটা স্ট্যাটিক ওয়েবসাইট? যখনই স্ট্যাটিক কথাটা বলতেছি তখনই আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে স্টেক, একদম যা আপনাকে দাঁড়াতে বলতে স্ট্যাটিক মানে দাঁড়ায় আছে, চুপচাপ আছেন, নড়াচড়া করতেছেন না, স্টে মতো করে। আমি এটা বলার কারণটা হচ্ছে, দেখেন আমি যে এক্সাম্পলটাতে আসি, এই যে প্রথমআলো.com, প্রথমআলো.com এটা একটা ওয়েবসাইট, কোনো কনফিউশন নাই। এখন এই কনফিউশন নাই, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, এই যে নুরুল, এই যে কন্টেন্ট গুলো আছে, ইমেজ গুলো দেওয়া, যা কিছু আছে ভিতরে, এই ইমেজ গুলা বা এই কন্টেন্ট গুলা যদি আপনি চেঞ্জ করতে না পারেন বা চেঞ্জ করতে না হয়, সেটাকে বলতেছি আমি স্ট্যাটিক ওয়েবসাইট। সেটাকে বলতেছি আমি স্ট্যাটিক ওয়েবসাইট। যদি কন্টেন্ট গুলা চেঞ্জ করার প্রয়োজন না হয়, চেঞ্জ করা না লাগে, সেটাকে আপনি বলতে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যদি এই কন্টেন্ট গুলো চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি ডাইনামিক ওয়েবসাইট। আমার কথা মনে হয় বোঝেন নাই। আচ্ছা, এই যে একটা প্রথমআলো.com, এটা একটা ওয়েবসাইট যদি হয়, এই ওয়েবসাইটের এই ডাটাগুলা কিভাবে আসলে প্রথমআলো প্রত্যেকদিন এটাকে চেঞ্জ করে, কিভাবে এগুলা প্রত্যেকদিন চেঞ্জ করে, সেটা একটু চিন্তা করেন। সেটা হচ্ছে আমি কি দেখাতে পারি। আচ্ছা, আমি একটা অ্যাডমিন প্যানেল দেখাই আপনাদেরকে। অ্যাডমিন টেমপ্লেট। আচ্ছা, এটা এই যে ইমেজটা দেখায় আপনাদেরকে, ইমেজ দেখলে বুঝতে পারবেন না, ইমেজ না দেখে আপনাদেরকে ডিরেক্টলি জিনিসটা দেখাই। বিরক্ত হবেন না, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, আমি একটা অ্যাডমিন টেমপ্লেট দেখাচ্ছি। মনে করেন যে প্রথমআলোর এই যে প্রথমআলো যে ওয়েবসাইটটা আছে, এই প্রথমআলো যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলো প্রথমআলো প্রত্যেকদিন কিভাবে দেয় সেটা আমি আসতেছি। এটা ওয়েবসাইট, এটাকে আমি বলতেছি ওয়েবসাইট। প্রথমআলোর এই ওয়েবসাইটটা হ্যান্ডেল করার জন্য এইরকম একটা অ্যাপ্লিকেশনও প্রথমআলোর আছে, এইরকম একটা অ্যাপ্লিকেশনও প্রথমআলোর আছে। এই অ্যাপ্লিকেশনে ঢোকার জন্য কি করতে হয়? লগ ইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় প্রথমআলোর কাউকে না কাউকে। করার পরে দেখবেন যে এখানে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অ্যাডভার্টাইজমেন্টে যখন ক্লিক করব, তখন দেখবেন যেখানে সে প্রত্যেকদিন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য একটা অপশন পাবে, যেখানে আমি প্রত্যেকদিন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করছি, অথবা এই যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্ট গুলো আমি এখান থেকে অ্যাড করব। একটু বোঝার চিন্তা করেন। প্রথমআলোর এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এটাকে বলতেছে ওয়েবসাইট। কিন্তু এটাকে হ্যান্ডেল করার জন্য যদি এটা ডাইনামিক করতে চান, তাহলে এটা ডাইনামিক করার জন্য এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশনও লাগবে, এরকম একটা অ্যাপ্লিকেশনও লাগবে, যে জায়গা থেকে আপনি এই ইনফরমেশন গুলো আপনি হ্যান্ডেল করতে পারেন। তো প্রথমআলো যেটা করে, এরকম একটা অ্যাপ্লিকেশনও আছে। সেই অ্যাপ্লিকেশনে কি করে, এই যে নিউজ গুলো প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, সেই নিউজ গুলো এইরকম একটা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে দেয়। তার মানে এই জায়গা থেকে আপনি যদি চেঞ্জ করে দেন, মনে করেন যে নতুন একটা রিপোর্ট আপনি এখানে অ্যাড করতেছেন, নতুন একটা রিপোর্ট আপনি এই জায়গাতে অ্যাড করতেছেন, তো যখনই আপনি এখানে অ্যাড করবেন, এই জিনিসটা চলে যায় ডাটাবেসে। এই জিনিসটা চলে যায় হচ্ছে একটা ডাটাবেসে। ডাটাবেস কোনটা একটু দেখাই আজকে, পিএসপি মাই অ্যাডমিন। এত কিছু দেখানো ঠিক হবে না মনে হচ্ছে আজকে, তারপর একটু দেখাই, তাহলে কনসেপ্টটা আপনাদের আজকে একদম আশা করতেছি ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলতেছি ডাটাবেস।
এটাকে বলতেছি ডাটাবেস, মানে সকল ইনফরমেশন কিন্তু এই জায়গাতে কোনো রকম সেভ করা আছে। আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখাই, দেখেন এইরকম টেবিল থাকবে, ঘর থাকবে, এখানে আপনার কি থাকবে, এই যে ইনফরমেশন গুলো এখানে আছে। তো এইরকম করে ইনফরমেশন গুলো সেভ হবে। যখনই একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো একটা রিপোর্ট আপনি এখানে সেভ করবে, protomallo.com অফিস থেকে কেউ এখানে কোন একটা ডাটা বা কোনো কন্টেন্ট বা কোনো একটা রিপোর্ট এখানে সেভ করবে, সেভ করার সাথে সাথে কোথায় আসবে, আগে আগে এই জায়গাতে যাবে না, এই জায়গাতে যাবে না। আপনি এখানে যখন সেভ করবেন তখন জিনিসটা সেভ হবে হচ্ছে এই ডাটাবেসে, এইরকম ডাটাবেসে সেভ হবে। যখনই আপনি এই জায়গা থেকে ডাটাটা সেভ করবেন তখন সেভ হবে হচ্ছে এরকম একটা ডাটাবেসে, আর এই ডাটাবেসে যা থাকবে সেটাই শো করবে হচ্ছে এই জায়গাতে। আমি যদি আবার এই ডাটাবেস থেকে কোনো কিছু একটা ডিলিট করে দেই তাহলে কিন্তু সেটা এখানে থাকবে না, চলে যাবে। তার মানে আমি স্ট্যাটিক ওয়েবসাইটটা বোঝার চেষ্টা করি। স্ট্যাটিক ওয়েবসাইটটা হলে কি হবে, এইরকম কোনো অ্যাডমিন প্যানেল থাকবে না যেটা এরকম হ্যান্ডেল করা লাগে। হ্যান্ডেল করার তো দরকার নাই, আপনি এই HTML কোডের ভিতরে এরকম কোডগুলো দিয়ে দিবেন, যে কোডগুলো আর কখনোই চেঞ্জ হবে না। যদি চেঞ্জ করতে চান তাহলে কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে। যদি এই যে রিপোর্টগুলো দেওয়া আছে এই রিপোর্টগুলো আপনি চেঞ্জ করতে চান, তাহলে যদি আপনি স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে চান, স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্টগুলো চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে। আর যদি ডাইনামিক করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে এরকম আরো একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে। আপনাকে এরকম আরো একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে যে কিনা কি করবে, এরকম লগইন করে এখানে ডাটা চেঞ্জ করবে, সেই ডাটাগুলো ডাটাবেজে ডাটা চেঞ্জ হয়ে যাবে এবং ডাটাবেজে যে চেঞ্জ হবে সেই জিনিসগুলো এখানে শো করবে। আমার মনে হয় ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি না পারি সমস্যা নেই, আমরা এই ডাটাবেস ব্যাকইন ইত্যাদি ইত্যাদি গুলো নিয়ে আমরা আরো বিশাল অনেক কাজ করবো, কাজ করব তখন আরো ক্লিয়ার হবে। তো স্ট্যাটিক ওয়েবসাইট, এই স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট বুঝতে পারছেন। যে স্ট্যাটিক মানে কি, যে ডাটাগুলো চেঞ্জ হবে না, মানে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে যদি আপনি ডাটা মানে কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করে আসেন। আর ডাইনামিক ওয়েবসাইট মানে কি, যেটা চেঞ্জ করার জন্য আরেকটা প্যানেল থাকবে, যেই প্যানেলে লগইন করে মানুষ ওই জায়গা থেকে চেঞ্জ করে দিবে এবং অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সেটা ডাইনামিক। আর অ্যাপ্লিকেশন হচ্ছে কি, যেটা আপনার ওইরকম একটা সফটওয়্যার বানাচ্ছেন, অ্যাপ্লিকেশন আমি এটা ধরতে পারি, এটা একটা অ্যাপ্লিকেশন, এই যে এটা একটা অ্যাপ্লিকেশন, যেটা কি করতে হয়, লগইন করতে হয়, লগইন করে আপনি এখানে বিভিন্ন ফাংশনালিটি কাজ করতে পারেন। এটাকে কিন্তু আমি ওয়েবসাইট বলি নাই, ওয়েবসাইট কিন্তু বলতেছি protomallo.com কে। কিন্তু এই protomallo.com কে এই কন্টেন্ট গুলোকে হ্যান্ডেল করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন দরকার আছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন, সেটাকে আমি বলতেছি অ্যাপ্লিকেশন। কথা কি ক্লিয়ার? আমরা আপনাদেরকে একটু মিউট করে দেই, আমাদের সময় শেষ, আমার স্লাইড শেষ। আজকের মতো এখানে, আমরা সামনের দিন থেকে জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি। আর কি স্যার, আমার দুটো কোশ্চেন আছে ভাইয়া। কি বলেন প্লিজ। জি স্যার বুঝতে পারছি। আমি একদম বিগিনার, সেই হিসাবে আমার কয়েকটা কোশ্চেন আছে। আপনি আমাদেরকে বললেন ডিএনএস অর্থাৎ ডোমেন নেম সিস্টেম, আবার বললেন যে সার্ভার ইজ দ্য মেমোরি। তাহলে ডিএনএসটাও মেমোরি, যেটা আপনি লেকচারের প্রথমে বলেছেন। তাহলে ডিএনএস আর সার্ভার দুইটাই যদি মেমোরি হয়, দুইটা ডিফারেন্স। সরি, আমি যদি এটা বলে থাকি তাহলে এটা ভুল বলছি অবশ্যই। ডিএনএস কিন্তু আমি মেমোরি বলতেছি না, ডিএনএস বলতেছি নেম সিস্টেম। এটা হচ্ছে ওই যে ডোমেইন নাম, protomallo.com, যেটা protomallo যে .com, এটা কিন্তু ডোমেইন, এটাই হচ্ছে ডিএনএস, এটাই কিন্তু ডিএনএস, এটা শুধু নাম। কিন্তু এই যে কন্টেন্ট গুলো যেখানে সেভ করা আছে সেটাকে বলতেছি আমি সার্ভার। এই যে কন্টেন্ট গুলো যেখানে সেভ করা আছে, মানে আমার মাথার মধ্যে যে ডাটা গুলো বা বিভিন্ন ইনফরমেশন গুলো আছে সেটাকে বলতেছি আমি হচ্ছে সার্ভার। আর আমার যে নাম আনোয়ার হোসাইন, আমার মাথায় এটা, সেটাকে বলতেছি আমি ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম। আমার নাম তো আনোয়ার, এই নামটাকেই বলতেছি আমি হচ্ছে ডোমেইন বা ডিএনএস। আর আমার মাথার মধ্যে ভিতরে যে জিনিসপত্রগুলো জমা করা আছে সেটাকে বলতেছি আমি সার্ভার। আরেকটা কোশ্চেন হলো যে যেটা বলা হচ্ছে যে গেল কই, আপনি বললেন যে ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা তো আপনার লাস্টে কথা হলো যে যেটা আপনার লগ ইন করতে পাসওয়ার্ড লাগে, পারমিশন লাগে, সেটা হলো যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন। আর যেটাতে পারমিশন লাগে না সেটা হলো ওয়েবসাইট। তাহলে এই ওয়েব বলার কারণটা কি?
WEB দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা না আমরা এখন কথা বলতেছি না, আপনি জাস্ট বুঝেন যে আমরা ওয়েব বলতে কি বলতেছি। ওয়েব কিন্তু আপনি দেখেন যে আপনি এটা ইন্টারনেটের থ্রুতে আপনি কিন্তু এটা ইউজ করতেছেন। আপনি কি ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনি ওয়েবসাইট চালাতে পারবেন? কোন একটা ওয়েবসাইট ইন্টারনেট বন্ধ করে দিলেন, দিয়ে আপনি প্রথম আলো ভিজিট করতে গেলেন বা কোন একটা ওয়েব রিলেটেড, এটা আপনি ইউজ করতে পারবেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে। আমরা কিন্তু ইন্টারনেটের থ্রুতে ইউজ করতে চাচ্ছি, আমরা এটা ওয়েব বলতেছি। আপনি যদি এই জায়গাতে দেখেন, আপনি যদি এই যে এটা সার্চ দেন যে হচ্ছে www, এটা তো ভুলে গেছি আমি, ফুল ফর্মটা কি আসতেছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে এই www এটার মাধ্যমে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এটা নিয়ে যদি আমরা কথা বলি নাই, এটা নিয়ে আরো আলোচনা হতে পারে, তবে আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন হইলে কিন্তু আপনার ব্রাউজারের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে থ্রু করা লাগতেছে না, কিন্তু আপনি যখনই ওয়েবের মাধ্যমে কাজ করতেছেন তখনই আপনাকে কিন্তু এই ওয়েবের মাধ্যমে থ্রু করা লাগতেছে। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হলো আপনি ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলেছেন। এখন আমরা যে মোবাইলে বা কম্পিউটারে যে গেমগুলো খেলতেছি বা ইউটিউবে যে করতেছি, এটাকে আমরা কি বলবো, যে ওয়েব অ্যাপ্লিকেশন আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন? না, অবশ্যই, কারণ এটা তো আপনি ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতেছেন। এটাকে আপনি আমি তো গেম খেলার জন্য তো আমার ইন্টারনেটের প্রয়োজন নাই। গেমটাকে আপনি ইনস্টল করতেছেন আপনার মোবাইলে? কিছু আছে যে আমার নেট থাকা লাগে, কিছু আছে নেট থাকা লাগে না, তাহলে কোনটা বলবো আমি এটাকে? না, যদি ইন্টারনেট থাকার প্রয়োজন, আমি বলতেছি যে এই ব্রাউজারের মাধ্যমে আপনি কোনটা ইউজ করতেছেন কিনা। যদি আপনি ব্রাউজারের মাধ্যমে গেমটা খেলেন তাহলে তো আপনার সেটা ওয়েব হয়ে গেল। আর যদি ব্রাউজারের প্রয়োজন নাই, ইন্টারনেট থাকুক না তো সেটা বড় কথা না, কিন্তু ব্রাউজারের মাধ্যমে যদি আপনি করা লাগে তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়েব। আরেকবার প্লিজ। যদি আপনি ব্রাউজারের মাধ্যমে করেন, যে আপনি গেমটা খেলতেছেন, সেই গেমটা খেলার জন্য কিন্তু আপনার কোনো ব্রাউজারের প্রয়োজন হচ্ছে। যদি কোনো ব্রাউজারের প্রয়োজন না হয় তাহলে সেটাকে আমরা ওয়েব বলতেছি না, ওটা আমরা ডেস্কটপ বলতেছি। যেমন আপনি যে অ্যাপসটা ইনস্টল করতেছেন, সাপোজ একটা গেমের আপনি অ্যাপস ইনস্টল করতেছেন, এই অ্যাপসটাকে কিন্তু আমরা ওয়েব বলতেছি না, এটাকে কিন্তু আমরা ডেস্কটপ বলতেছি। এটা অ্যাপ্লিকেশন ঠিক আছে, পরে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলবো। যদি আমরা ইন্টারনেটের থ্রুতে, যেটা আমি যেখানে দেখালাম যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা সেটাকে কিন্তু মাধ্যমে যদি আপনি ইউজ করেন তাহলে সেটা ওয়েব হবে। www মাধ্যমে যেটা ইউজ করবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আমাদের হাতে সময় খুবই কম, আমরা আর কোনো কোশ্চেন, ছোট মোটো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার কথা শুনুন। বাপ, হ্যাঁ প্লিজ বলেন। ভাইয়া, আমার একটা বড় ভাই আছে যার ভাইয়া জাভা স্ক্রিপ্টের বিহেভিয়ারটা মানে খুব একটা বুঝলাম না, মানে এটা কেমন যে মানে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার মাউসের যে ইটা আছে ওইটা নিয়ে আপনার আহ, মানে মূলত বিহেভিয়ারটা আসলে খুব ভালো বুঝি নাই। বিহেভিয়ার বলতে হচ্ছে যে আপনি যদি চান যে আমার ওয়েবসাইটে একজন ক্লায়েন্ট বা একজন ইউজার আসবে, তার বিহেভিয়ারটা আপনি কন্ট্রোল করবেন না। বিহেভিয়ার কি, আমি একজন ক্লায়েন্ট বা একজন ইউজার, আমি প্রথম আলোতে .com ঢুকে আমি যা কিছু তাই তো করতেই পারি, কিন্তু যদি আপনি চান যে আমি যা ইচ্ছা তাই করবো, সেটাই আপনি কন্ট্রোল করবেন। বলতে কি আমি বলতে চাচ্ছি যে আপনি কি করতেছেন না করতেছেন সেটা আপনি কি করতে পারবেন, ক্যাচ করতে পারবেন, মানে আপনি ওটা কাউন্ট করতেছেন। যেমন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছি কি বা করতেছি না, সেটা আপনি কিন্তু অনেক দেখবেন যে জাভা স্ক্রিপ্টে অনেক প্লাগইনস দিয়ে আপনি এটাকে মানে যে কোনো অনেক প্লাগইনস দিয়ে আপনি এটা করতে পারবেন। আরো জিনিসটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে বিহেভিয়ার কন্ট্রোল করে, এটা আপনার ওই অফিসিয়াল ডেফিনেশন, কিন্তু জাভা স্ক্রিপ্টে অনেক কাজ আছে যেটা আমি প্রথমত বললাম, যেটা উদ্দেশ্য এটা করে সেটা হচ্ছে যে এই পেজ লোড নেয় না। এই যে আপনি একটা পেজে যখন ক্লিক করতেছেন, এই পেজটা লোড নিচ্ছে না, ওখানে আপনাকে একটা রেসপন্স দিচ্ছে। তো এই জন্য মূলত জাভা স্ক্রিপ্টটা ইউজ করা হয়। তো যখন জাভা স্ক্রিপ্ট আমরা ক্লাস করবো তখন আরো ক্লিয়ার হবেন, বাট আপাতত বোঝেন যে আমরা কোনটা কেন ইউজ করতেছি। জাভা স্ক্রিপ্টে যখন কাজ করতে যাবো তখন আপনার কনসেপ্টটা আরো আশা করতেছি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তার মানে প্রথম আলোতে কি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে? জি, বুঝি নাই। প্রথম আলোতে কি জাভা স্ক্রিপ্ট এটা কি ইউজ করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে জাভা স্ক্রিপ্ট। এটা কি ওই আচ্ছা মাউস ভাইয়া, ঠিক পয়েন্টার আছে। চেঞ্জ হয়, যেটা মানে মাউস পয়েন্টার চেঞ্জ হয় আর কি, যেটা ওইটাই আর কি, নাকি যেরকম যে হ্যান্ডের মতো হয়ে যায়?
Right. না সেটা তো সিএসএস দিয়ে করা, সেটা তো হভার করলে মাউসে ওটা ওভারের কথা হ্যাঁ রাইট, ওটা ওটা কোনো ইয়ে না আপনার অন্য আচ্ছা কিছু ভাইয়া, হ্যাঁ সিকিউরিটি ওয়েবসাইট সিকিউরিটিটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো? লাইক ওখানে সিকিউরিটিটা মানে কেউ যদি অ্যাটাক আসে বা লাইক সিকিউরিটিটা কিভাবে হ্যান্ডেল করবো, কোন ল্যাঙ্গুয়েজ কিভাবে? আমরা যখন যে ক্লাস করি সেটা নিয়ে আলোচনা করি অ্যাডভান্স। রাইট এটা নিয়ে কথা বলার দরকার নেই ভাই, এটা একটু অ্যাডভান্স, এটা আপনার সময় হয়ে গেছে, আমাদের মনে আর কোনো কোশ্চেনের সময় নেই এখানে। আর কোশ্চেন আজকে ভাইয়া একটু প্রশ্ন ছিল। জি বলেন। হ্যালো, জি বলেন। জি ভাইয়া, উইকিপিডিয়া কি হচ্ছে স্ট্যাটিক নাকি ডাইনামিক? না উইকিপিডিয়া অবশ্যই ডাইনামিক। উইকিপিডিয়া এটা এনি আচ্ছা, টাইম আচ্ছা। চেঞ্জ করা যায়। চেঞ্জ করে দেয় ওরা চেঞ্জ করে না, ডাটা চেঞ্জ করে না। আচ্ছা স্যার, আমি একটা ডেফিনেশন দিতে চাচ্ছি স্ট্যাটিক এবং ডাইনামিকের বিপরীতে। মানে একটা স্থির পিকচার যেটা আমরা ক্যাপচার করি সেটা হলো স্ট্যাটিক, আর একটা অ্যানিমেশন যেটা আমরা ক্রিয়েট করি কিন্তু এটা জেপিজি আকারে রাখি সেটা হলো ডাইনামিক। স্যার এটা কি ঠিক আছে? না আমি আপনার কথা ক্লিয়ার বুঝি নাই। আমি আর কি স্যার বলতে চাচ্ছি, আমরা আমাদের যে স্যার ইন্টারনেটে পিকচার দেখি দুই টাইপের পিকচার হয়, ফটো হয়। একটা হয় হলো স্যার নর্মাল, যেটা কোনো নাড়াচাড়া হয় না। আরেকটা ছবি আছে স্যার যেটা আর কি বুমারেং এর মতো স্যার আর কি মানে নড়াচড়া করে। সেক্ষেত্রে কি স্যার আমরা ওই যে নড়াচড়া করে সেটা কি ডাইনামিক ধরতে পারি? নাড়াচাড়ার উপর ডিপেন্ড না ইমেজকে আপনি অ্যানিমেশন দিতেই আমরা পারেন। এই ব্যাপারটা নিয়ে গুগল করতে পারি, হোয়াট ইজ স্ট্যাটিক ওয়েবসাইট, হোয়াট ইজ ডাইনামিক ওয়েবসাইট। এটা নিয়ে গুগল করলে অনেক কিছু জানা যাবে। গুগল তো করবেন, সেই ব্যাপারটা হচ্ছে যে আপনি ইমেজের কথা যেটা বললেন সেটা ইমেজ তো আপনি বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন। আপনাকে বুঝতে হবে যে এই ইমেজটা চাইলে আপনি চেঞ্জ করতে পারতেছেন কিনা এরকম একটা অ্যাপ্লিকেশন থেকে। এই যে আমি যে অ্যাপ্লিকেশন দেখাচ্ছিলাম এই অ্যাপ্লিকেশন থেকে চাইলে আপনি ওয়েবসাইটের ইমেজটা চেঞ্জ করতে পারতেছেন কিনা। যদি আপনাকে কোডের ভিতরে গিয়ে, যেমন আমার কাছে এখানে কোড আছে, দেখেন এই যে কোড আছে, এই কোডের ভিতরে গিয়ে যদি আমাকে লেখাগুলো চেঞ্জ করতে হয় তাহলে বুঝতে হবে সেটা স্ট্যাটিক। আর যদি মনে করেন যে না আমি এইরকম ফিজিক্যালি কোন একটা জায়গাতে কোড মানে লেখা চেঞ্জ করব, সেটা অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে, সেটা বুঝতে হবে আপনাকে ডাইনামিক। আর যদি আপনাকে কোডের ভিতরে আসার পরে এখানে আপনি চেঞ্জ করে দিচ্ছেন তাহলে আপনাকে বুঝতে হবে সেটা স্ট্যাটিক ওয়েবসাইট। তো এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা তো অনেক ইজি, বুঝেন নাই? এরকম ডাইনামিক করার জন্য হ্যাঁ প্লিজ ভাইয়া, তাহলে উইকিপিডিয়াতে যখন আমরা কোনো একটা সাইটে গিয়ে পড়ি তখন সাইডে এডিট অপশন থাকে, একটা পেনের মতো থাকে। তো ওখানে তো এডিট করে কিছু একটা লিখলে সেটা তো পারমিট হয়ে যায় না, আগে হচ্ছে কোনো একটা অথরিটির কাছে যায় তারপর পারমিটেড হয়। তাহলে কি স্ট্যাটিক বলবো নাকি? না অবশ্যই বলবেন না, কারণটা হচ্ছে আপনি কি করতেছেন, আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আপনি যখন এডিট করে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন উইকিপিডিয়া অফিসে, উইকিপিডিয়া ওরা আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছে। মানে ওরা অ্যাকসেপ্ট কোথা দিয়ে করতেছে বলেন? অ্যাকসেপ্ট করার জন্য তো এরকম একটা অ্যাডমিন চ্যানেল পাচ্ছে, অ্যাকসেপ্ট করার জন্য এরকম একটা অ্যাডমিন চ্যানেল পাচ্ছে। আপনি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন দেখবেন যে আপনার নামে একটা রিকোয়েস্ট আসছে, একটা করে শেষ করি। তো যখন রিকোয়েস্টটা পাবে তার রিকোয়েস্টটা দেখবে, দেখার পর এখানে যখন অ্যাকসেপ্ট করবে তখনই ওটা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া আর একটু সেটা হচ্ছে যে আমার যদি জুম অ্যাপ থাকে আবার হচ্ছে ডিকশনারি অ্যাপ থাকে, দুটো অ্যাপের মাঝে একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে ব্যবহার করতে পারি। তো এদের ক্লাসিফিকেশনটা কিভাবে করব? দুটোই তো হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। হ্যাঁ দুটো ডেস্কটপে আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার www. যেটা আছে মানে আপনার এই যে ব্রাউজারের মাধ্যমে যদি আপনি অ্যাক্সেস করতে হয়, ব্রাউজারের মাধ্যম দিয়ে যদি আপনাকে অ্যাক্সেস করতে হয় তাহলে বুঝতে হবে এটা ওয়েব। আর যদি আপনি সেটা ভাইয়া বুঝতে পেরেছি, কিন্তু অনলাইন ভার্সেস অফলাইন এটার উপর ভিত্তি করে আমরা কোনো ক্যাটাগরি করতে পারি কিনা? না অনলাইন এটার ভিতরে আমি ডেস্কটপ আমাদের ক্যাটাগরিটার মধ্যে নাই। আমরা যেটা বললাম ওয়েব আর ডেস্কটপ, এই দুটোর মধ্যে হচ্ছে যদি আপনি www. মানে আপনি ওয়েবের মাধ্যমে কাজ করেন সেটা বলতে ওয়েব, আর যদি আপনি ইনস্টল করেন সেটা হ্যাঁ। জি ভাই, জুম অ্যাপস তো দুইভাবেই করা যায়, তাহলে এটা কি হবে? জুম অ্যাপস তাহলে দুইভাবে আছে। আপনি দেখবেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য কোনটা সফটওয়্যার করা আছে, কোন মোবাইল অ্যাপসও করা আছে, অনেক আছে না যে আপনি একটা দুটোটাই আছে, জুম দুটোটাই আছে। প্রথম আলোর কিন্তু কোনো অ্যাপস আছে কিনা আমি জানি না, আপনার অ্যাপসও করা যায়। তো অ্যাপসটা তো আপনি আমি অ্যাপ্লিকেশন বলবো, ওয়েব বলবো না। জি আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে যদি আমি ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করতে চাই অবশ্যই আমাকে অ্যাপ্লিকেশন ওখানে সেটআপ করতেই হবে। এম আই রাইট? রাইট, আচ্ছা থ্যাংক ইউ। রাইট, মানে আপনি এই জায়গা থেকে ডাইনামিকটা করবেন, এই জায়গাতে কন্টেন্ট চেঞ্জ করবেন না, ওই জায়গাতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর এই জায়গাতে আপনি চেঞ্জ করলে আগে কোথায় যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি এখানে চেঞ্জ করতেছেন মানে ডাটাবেসে চেঞ্জ হচ্ছে, এই জায়গাতে চেঞ্জ হচ্ছে, আর এই জায়গাতে যা যা থাকবে সেই জিনিসগুলোই আসলে এই জায়গাতে দেখাবে।
আর স্টাডি করতে গেলে তো আমাদের অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নাই, যেহেতু একটা ফিক্সড ওটা। হ্যাঁ, ওটাও চেঞ্জ করা যাবে আপনি যেটা বললেন, তবে সেটা কোডিং এর মাধ্যমে। কোডিং এর মাধ্যমে করতে রাইট। আমি কি ঠিক আছি? আমি কি লাইনটা ঠিক আছি? একদম পারফেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমরা আমরা একটা হেল্প করব। ডাইনামিক আর রেসপন্সিভ কি একই জিনিস? বুঝে নাই। ডাইনামিক আর হচ্ছে রেসপন্সিভ, এই দুইটা কি একই জিনিস কিনা? রেসপন্সিভ জি ভাইয়া। আচ্ছা না, রেসপন্সের সাথে ডাইনামিক সম্পর্ক না। রেসপন্সিভ বলতে কোনটা বোঝাচ্ছে আমি বলি আপনাকে। সেটা হচ্ছে যে আমি আমার মনিটরটা, আচ্ছা এইসব বিষয়ে কথা বলার দরকার, এটা এক জিনিস না। আমি তারপরে একটু বলি, সেটা হচ্ছে দেখেন আমার এই যে একটা কম্পিউটার আছে, কম্পিউটার একটা মনিটর আছে, এই মনিটরের দৈর্ঘ্য পুস্তক একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু যদি আপনি এই প্রথমআলো.com-টা মোবাইলে দেখেন, তারপরেও কিন্তু আপনি দেখবেন যে অর্গানাইজ ওয়াইতে দেখতে পারবেন। এখন দেখেন, এখানে দেখেন একটা জিনিস দেখেন তো, এখানে আমার কাছে কয়টা মেনু আছে সর্বশেষ? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা মেনু দেখতে পাচ্ছেন। আপনি মোবাইলে দেখেন তো এখানে 12টা দেখতে পারেন কিনা? এরকম করে 12টা সাজানো আছে কিনা দেখবেন যে তখন দেখতে। আমার কথা হচ্ছে মোবাইলে দেখবেন যে এটা এইরকম করে একই জায়গায় আছে। হ্যাঁ, নো স্যার, মোবাইল অন্যরকম ভাবে দেওয়া হয়েছে। অন্যভাবে দেওয়া হয়েছে। সাইডে করলে আমাদের এটা দেখা যাবে। স্যার আমি ইনার কলম করে দেওয়া আছে এটা। দুটাতেই আছে হ্যাঁ, স্যার। আমার কথা শুনেন, আমার কথা হচ্ছে মোবাইলে বা বিভিন্ন ডিভাইসের উপর ডিপেন্ড করে। যেমন আপনি এটা দেখেন, একটা জিনিস দেখবেন, এটা যখন আপনি ছোট করতেছেন, দেখেন একটা জিনিস খেয়াল করবেন, যখন এটা ডিভাইসটা আপনি ছোট করতেছেন, দেখেন ছোটর উপর ডিপেন্ড করে এই স্ট্রাকচার গুলো চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু এই জায়গাতে ওই মেনুগুলো নাই, মেনু আছে এখন কিন্তু মেনুগুলো এই জায়গাতে ঢুকে আছে, এই জায়গাতে আছে। আবার দেখেন আরেকটু স্যার এখন নাই। হ্যাঁ, এই যে দেখেন আপনার লেখাগুলো ছোট বড় হচ্ছে কি হচ্ছে আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে। এটাকে আমরা বলি রেসপন্সিভ। তো এখন দরকার নেই, তখন সিএসএস শিখবো, তখন রেসপন্সিভ বিষয়ে আমরা কথা বলবো, এটা এখন বোঝার দরকার নেই। আচ্ছা, আমরা আর কোনো কোশ্চেন নিচ্ছি না আমাদের।